গুড মর্নিং সবাইকে। বোর্ডে যেরকম দেখতেই পাচ্ছ সেল অ্যান্ড সেল ডিভিশন, মানে আমি বায়োলজি পড়াবো অ্যান্ড পুরো সেশনটাই কোয়েশ্চেন আনসার্স এর থ্রু দিয়ে হবে। আজকে শুধু সেল সেল ডিভিশন এই দুটো চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন্স আছে, আর যে কদিন আমার ক্লাস হবে সেই কদিন যা যা সিলেবাস আছে সেই চ্যাপ্টার গুলো থেকে আমরা কোয়েশ্চেন আনসার্স ডিসকাস, শুধু কোয়েশ্চেনের অপশন গুলো জানবো সেরকম নয়, প্রত্যেকটা অপশন আমি বলে দেওয়ার চেষ্টা করব, সেগুলো কি হবে, কোনটা অন্য কোনো প্রশ্ন এলে কি উত্তর হবে, এগুলো আমি বলে দেব। আর সময় নষ্ট না করে তাহলে শুরু করছি। ফার্স্ট কোয়েশ্চেনে গেলাম। দেখো, প্রথম কোয়েশ্চেনটা আশা করি সবার কাছে ভিজিবল। একটি উদ্ভিদ কোষের নিচের কোনটি, গুড মর্নিং প্রত্যেককে, গুড মর্নিং, নিচের কোনটি তাদের নিজস্ব ডিএনএ ধারণ করে? ডিএনএ ধারণ করার কথা বলা হয়েছে, তার মানে যে কটা অপশন এখানে প্রোভাইড করা রয়েছে তোমাদের, সেই অপশন গুলো কিন্তু প্রত্যেকটাই দেখো, নিউক্লিয়াস, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। অপশন বি তে রয়েছে রাইবোসোম, গলগি যন্ত্র বা যেটাকে আমরা গলগি বডি বা গলগি অ্যাপারেটাস বলে জানি, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট আর ভ্যাকুওল। এখানে চারটে অপশন দেওয়া রয়েছে, 1 2 3 4 করে, এবং এরা প্রত্যেকেই কিন্তু একটা একটা করে কোষীয় অঙ্গাণু। এবার কোষীয় অঙ্গাণুগুলোর মধ্যে, আচ্ছা, নাফিসের আনসার পেলাম, তাসলিমের আনসার পেলাম, রাকেশ, বাকিরা সবাই না একটু দ্রুত আনসার দেবে, তাহলে সুবিধা হবে আমার, কারণ আমি যেহেতু বাকি অপশনস গুলো বোঝাবো। সবাই মোটামুটি এখানে 1 2 3 করে দেওয়া আছে, 3 বা সি। ভেরি গুড, ভেরি গুড। এখনো অবধি যে কজনের আনসার আমি পেলাম প্রত্যেকে কারেক্ট। ক্লোরোপ্লাস্ট এন্ড মাইটোকন্ড্রিয়া হচ্ছে আমার আনসার। রাইবোসোম, দেখো প্রথম অপশনটায় আমি যাই, নিউক্লিয়াস আর এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। এই এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম ইন্টারকানেক্টেড স্যাক লাইক স্ট্রাকচার। ইন্টারকানেক্টেড স্যাক লাইক স্ট্রাকচার এরকম জানো তোমরা অলরেডি, যেটা নিউক্লিয়াস থেকে একদম কোষ পর্দা অবধি বিস্তৃত থাকে। আর নিউক্লিয়াসের ক্ষেত্রে আমরা কি বলি, ব্রেন অফ সেল বলি বা কোষের মস্তিষ্ক বলি। নিউক্লিয়াসের কাছে অবশ্যম্ভাবী ভাবে তার নিজের ডিএনএ থাকতেই হবে, কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের কাছে তার নিজস্ব কোনো ডিএনএ আমরা দেখি থাকে না। পরের অপশনটায় যাই, রাইবোসোম। রাইবোসোমে প্রোটিন সংশ্লেষ হয়, প্রোটিন ফ্যাক্টরি অফ সেল আমরা বলে থাকি। এর নিজস্ব কোনো রকম কোনো ডিএনএ নেই, এবং রাইবোসোমে দুটো সাব ইউনিট থাকে। এটা মনে আছে কারুর, দুটো সাব ইউনিট থাকে? আচ্ছা, আমি কোয়েশ্চেন আনসার্স ফরম্যাটেই পড়াবো, কারণ তোমাদের সামনেই পরীক্ষা। ক্লার্কশিপ বলো বা মিসলেনিয়াস, তোমরা ক্লার্কশিপ মিসলেনিয়াস দুটোই আশা করি ফিল আপ করেছো, তো সেই ফরম্যাটেই আমাকে পড়াতে হবে, যেহেতু পরীক্ষা খুব বেশি দেরি নেই। মিসলেনিয়াস হয়তো শুনে থাকবে 28শে জুলাই প্রবাবল ডেট মিসলেনিয়াসের, আর ক্লার্কশিপ আগস্টের সেকেন্ড বা থার্ড উইকে হবে। তো চ্যাপ্টার ওয়াইজ পড়াতে গেলে বায়োলজি খুব বেশি প্রশ্ন আসে না কোনোদিন, কিন্তু চ্যাপ্টার ওয়াইজ প্রচুর বড় একটা সিলেবাস, সেটা করতে গেলে অনেকটা টাইম চলে যাবে। যাই হোক, রাইবোসোমের দুটো সাব ইউনিট, এবং এটা পর্দা বেষ্টিত কোনো কোষীয় অঙ্গাণু নয়, মেমব্রেনাস বলি, কোনো পর্দা ঘেরা থাকে না। গলগি যন্ত্র অনেকটা এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের মতোই দেখতে, পার্থক্য কি, দে আর নট ইন্টারকানেক্টেড, তাদের মধ্যে কোনো কানেকশন নেই। দেখো এখানে একটা যে কানেকশন দেখতে পাচ্ছি, গলগিতে কিন্তু আমরা কোনো কানেকশন দেখতে পাই না, এবং গলগি একক পর্দা বেষ্টিত কোষীয় অঙ্গাণু, সেক্ষেত্রেও আমরা কোন রকম কোনো ডিএনএ দেখতে পাচ্ছি না। অপশন তোমরা এটা চুজ করেছো, একদমই তাই, অপশন তোমরা যেটা চুজ করেছো সেটাই কারেক্ট অপশন। আর লাস্ট হচ্ছে ক্লোরোপ্লাস্ট ভ্যাকুওল। ক্লোরোপ্লাস্ট ভ্যাকুওলের একটা অপশন দেওয়া আছে, ভ্যাকুওল কোথায় থাকে বলতে পারবে আমাকে? এইটা বলো, ভ্যাকুওল কোথায় থাকে? একদম 70s 80s, হাবিবুর যেটা আনসার দিয়েছো, রাইবোসোমের ক্ষেত্রে আনসার দিয়েছে 70s 80s। প্রোক্যারিওটিক কোষে আমরা 70s প্রকৃতির রাইবোসোম দেখি, আর ইউক্যারিওটিক কোষে আমরা 80s প্রকৃতির রাইবোসোম দেখি।
ভ্যাকুয়াল আমরা কোথায় দেখতে পাই? কোথায় দেখা যায় বা কোন সেলে দেখা যায়? কোন কোষে দেখতে পাই আমরা ভ্যাকুয়াল? আচ্ছা আমি কোয়েশ্চেন আচ্ছা আমি একটা কাজ করব, আমি আমাকে যেভাবে বলা হয়েছে আমি তো সেভাবেই, দেখো ইনস্ট্রাকশন আমার কাছে যেরকম আছে আমি সেরকমই ক্লাস, আজকে যেহেতু তোমাদের সাথে আমার প্রথম ক্লাস সেভাবেই প্রিপেয়ার হয়ে এসেছি। তো আমি বা তোমরাও একবার বলতে পারো কথাটা, কোনটা বুঝলে না বলো না। নাহিন কোনটা বুঝলে না বলো। যে জিশানের আনসার পেলাম একদম কারেক্ট। ভ্যাকুয়াল আমরা উদ্ভিদ কোষ বা প্লান্ট সেলে দেখতে পাই, ভেরি গুড। উদ্ভিদ কোষের মধ্যে আমরা দেখতে পাই বা প্লান্ট সেলে দেখতে পাই, ভ্যাকুয়াল কিন্তু প্রাণী কোষে থাকে না। আর ক্লোরোপ্লাস্ট ভ্যাকুয়াল, তাহলে আমি যে কোনো একটা যদি থাকে না হয়, ডিএনএ এটাতে থাকে না, তাহলে আমি এটাকে শুধু নিতে পারবো না, তাহলে যে দুটো অপশনের মধ্যেই আমি আমার উত্তর স্যাটিসফাই করছে আমাকে সেটাই নিতে হলো, এবং অপশন 3 প্রত্যেকেই আনসার করেছো। না ভ্যাকুয়াল অ্যানিমালে থাকে না নাফিস, যদি থাকে সেটা খুব ইনসিগনিফিকেন্ট, খুব ক্ষণস্থায়ী এবং খুব ছোট, খুব প্রমিনেন্ট একেবারেই নয়। ইউজুয়ালি আমরা অ্যানিমাল সেলে কোনো ভ্যাকুয়াল দেখতে পাই না, যদি বাই এনি চান্স দেখতে পাই তাহলে সেটা ইনসিগনিফিকেন্ট, খুব ছোট এবং ক্ষণস্থায়ী। প্রাণী কোষে ভ্যাকুয়াল বা কোষ গহ্বর বাংলায় যেটাকে আমরা বলি সেটা সাপোর্ট করে না, যেটা উদ্ভিদ কোষ করে। আচ্ছা 70s আর 80s বুঝতে পারোনি, ভেরি নাইস, বলে দিচ্ছি। প্রোক্যারিওটিক সেল শুনেছিলে? কে বললে এটা? নাহি। আচ্ছা নামগুলোর সাথে আমার অ্যাকাস্টম হতে একটু টাইম লাগবে। প্রোক্যারিওটিক সেল আর ইউক্যারিওটিক সেল, নাহিন বলো। এই দুটো টার্ম শোনা আছে? যদি বাংলায় বলি তাহলে প্রোক্যারিওটিক মানে প্রো মানে আদি, আর ক্যারি অন ইংলিশের ক্যারি অন নয়, এটা ল্যাটিনের ক্যারি অন। এই শব্দটার মানে হচ্ছে নিউক্লিয়াস। তাহলে প্রো যদি আদি হয়, প্রো মানে আদি বা প্রিমিটিভ, আদি নিউক্লিয়াস যুক্ত কোষ প্রোক্যারিওটিক সেল, যার কোনো নিউক্লিয়াস থাকে না, অর্থাৎ পর্দা ঘেরা কোনো ঘর থাকে না ডিএনএ বা আরএনএ এর জন্য, বা যেটাকে কমনলি আমরা জেনেটিক মেটেরিয়াল বলি তার জন্য। আর এক দল কি লিখলাম? ইউক্যারিওটিক। এই ইউ শব্দের অর্থ হচ্ছে আইডিয়াল বা আদর্শ, আইডিয়াল বা আদর্শ। তাহলে ইউক্যারিওটিক কোষ মানে কি? ইউক্যারিওটিক কোষ মানে আদর্শ নিউক্লিয়াস যুক্ত কোষ, যেটাকে আমরা এভাবে আঁকি, এটা নিউক্লিয়াস, এটাকে আমরা বলি সেল মেমব্রেন। বোর্ড পুরো দেখা যাচ্ছে তো? কোথাও কোনো অসুবিধা নেই? আর এই জায়গাটাকে আমরা বলি সাইটোপ্লাজম, একটা জেলির মতো ধাত্র। সাইটোপ্লাজম হচ্ছে জেলির মতো ধাত্র। জেলি কিরকম হয়? যারা ইংলিশে আছে তাদের জন্য বলে দিই, ধাত্র মানে হচ্ছে ম্যাট্রিক্স। যারা ইংলিশ মিডিয়ামে পড়েছো, ধাত্র মানে ম্যাট্রিক্স। হ্যাঁ ইউক্যারিওটিক প্রোক্যারিওটিক শুনেছো? ইউক্যারিওটিক, ইউ শব্দের অর্থ দেখবে বায়োলজি আমরা স্কুল লাইফে শুনতাম মুখস্থ করতে হয়, আমি বলবো মুখস্থ করো না, একটু শব্দগুলোকে ভেঙে দেখো, শব্দগুলোর মানে জানলে পরে পড়াটা অনেক ইজি হয়ে যায়। প্রো মানে আদি, ক্যারিয়ন মানে নিউক্লিয়াস, তাহলে আদি নিউক্লিয়াস যুক্ত কোষ প্রোক্যারিওটিক সেল। আর ইউ মানে আইডিয়াল বা আদর্শ, আবারও ক্যারিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস, তাহলে আদর্শ নিউক্লিয়াস যুক্ত কোষ। এবার বলবে ম্যাডাম আপনি ইউক্যারিওটিক আঁকলেন, প্রোক্যারিওটিক তো আঁকলেন না। প্রোক্যারিওটিকে দেখো এখানে একটা যে ঘর এঁকেছি আমি, একটা মেমব্রেন এঁকেছি, এখানে কিন্তু কোনো মেমব্রেন আমি আঁকিনি, এটাকে আমরা বলি নেকেড জেনেটিক মেটেরিয়াল। এটাকে কোয়েশ্চেন আছে সেই জন্য আমি এটার আর ডিটেলে যাব না, কোয়েশ্চেন যখন করাবো তখন আবার এটার ডিটেলে আসবো। এটাকে আপাতত মনে রাখেন নেকেড জেনেটিক মেটেরিয়াল বলা হয়, যেটা সাইটোপ্লাজম নামে জেলির মতো ধাত্রটায় ছড়ানো অবস্থায় থাকে উইদাউট এনি কম্পার্টমেন্ট, কোনো ঘর থাকে না। এই অবধি মোটামুটি ক্লিয়ার? তাহলে আমি পরের কোয়েশ্চেনে যাচ্ছি। সেকেন্ড কোয়েশ্চেন দেখো, না পরের কোয়েশ্চেন নিয়ে তাড়াহুড়ো করো না, ঠিক আছে? তার কারণ হচ্ছে তোমরা মোটামুটি ভাবে ধরে নাও
যে কোয়েশ্চেন আনসার ফরম্যাটেই হয়তো তোমাদের করতে হবে বায়োলজিটা, যেহেতু সময় খুব কম। তো যেটুকু ডিটেল দিচ্ছি সেটুকু হাতের কাছে খাতাপত্র থাকলে একটু লিখে নাও। যে জীবদেহে নিউক্লিয় পর্দার অভাব রয়েছে তাদের আমরা কি বলি? নিউক্লিয় পর্দার অভাব মানে নেই, নিউক্লিয়াসের কোনো মেমব্রেন নেই, তাকে আমরা কি বলবো? ইউক্যারিওটিক, প্রোক্যারিওটিক, এককোষী কোনোটিই নয়। আসিফ, নাফিস, নাজিম, আমার টাং টুইস্টার হয়ে যাবে গো। রেহান দেখতে পাচ্ছ না? বাকিরা দেখতে পাচ্ছ বোর্ড? হাবিবুর, জিশান, লাজারুস, তাই তো নাম? বোর্ড ক্লিয়ার? আচ্ছা, অপু চাঁদ, তাই তো? একটুখানি রিফ্রেশ করো রেহান। হ্যাঁ, বোর্ড সবার কাছে ক্লিয়ার, ভিভিড, ভেরি নাইস। এটার আনসার প্রত্যেকেই কারেক্ট দিয়েছো, কোনো অসুবিধা নেই। প্রোক্যারিওটিক, তার মানে আমি আগের কোয়েশ্চেনে যেটুকু যা বললাম আশা করি সেটা বোঝা গেছে। প্রোক্যারিওটিক সেলটা আমি আরেকবার প্রমিনেন্টলি আঁকি। এটাকে যদি আমি জেনেটিক মেটেরিয়াল বলি, সেটা অবশ্যই ডিএনএ হবে। আমরা আরএনএ খুব প্রিমিটিভ সেল ছাড়া দেখতে পাই না। আর এই জায়গাটাকে আমি বললাম যদি ডটেড করে দিই তাহলে আমরা দেখবো এটাকে আমরা কি বললাম? সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম। আর এই জায়গাটা আমার সেল মেমব্রেন বলতে পারি বা প্লাজমা মেমব্রেনও বলা যায়। সেল মেমব্রেনকে আমরা প্লাজমা মেমব্রেনও বলে থাকি। তাহলে কোন রকম কোনো ঘর নেই, যার জন্য এটা আমাদের প্রোক্যারিওটিক সেল। পরের কোয়েশ্চেনে গেলাম। কারোর কোনো জিজ্ঞাসা আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো নেক্সট কোয়েশ্চেন। নিচের কোনটিকে কোষের পাচন থলি বলা হয়ে থাকে? গলগি বডি, এটা বড়ি হবে না, হ্যাঁ বডি হবে, বড়ি হয়ে গেছে। সে গয়না বড়ি, ডালে খাওয়ার, ডালের সাথে খাওয়ার বড়ি, শুক্তো খাওয়ার বড়ি নয়। মাইটোকন্ড্রিয়া, রাইবোসোম, লাইসোসোম পাচন থলি বলা হয়। এর একটা ইংলিশ নাম আছে, এটাও মনে রাখবে, সুইসাইডাল ব্যাগ। কেমন? সুইসাইডাল ব্যাগ বা আত্মঘাতী থলি। বাংলায় আরেকটা নাম আছে আত্মঘাতী থলি। কেন এটাকে আত্মঘাতী থলি বলা হয় কেউ বলতে পারো? কেন বলা হয় আত্মঘাতী থলি? যে অপশনটা দিয়েছো তারা প্রত্যেকেই কারেক্ট। লাইসোসোম এটার আনসার হবে অবভিয়াসলি। এবার আমাকে বলো কেন কেন একে আত্মঘাতী থলি বলা হয় লাইসোসোমকে? বলো দেখি। যারা যারা কারেক্ট আনসার দিয়েছো, যারা আনসার দাওনি তারাও বলো, তারাও চেষ্টা করো। আপাতত আনসার জেনে গেলে যে আনসার হবে লাইসোসোম। না, প্রোটেক্টর বলে না তাসলিম, প্রোটেক্টর নয়, একদম সিক্রিটস এনজাইম। একদম আনফেভারেবল কন্ডিশনে যদি দেখা যায় যে সেলটা কোনো রকম ইনজুরি হয়েছে এবং সেল বা কোষ কোনোভাবে তার সঠিক কাজ করতে পারছে না, তাহলে কিন্তু লাইসোসোম বার্স্ট করে। এবার আত্মঘাতী, আত্মহনন মানে কি? সুইসাইড মানে কি? নিজেকে নিজে হত্যা করা। তাহলে আমি যে কোষটার মধ্যে রয়েছি, এটা ধরো নিউক্লিয়াস, আমি যে কোষটার মধ্যে রয়েছি সেই কোষটা এখানেই ফেটে গেল, ভেতর থেকে এনজাইমস বেরিয়ে এলো এবং গোটা কোষটাকে ডাইজেস্ট করে ফেললো। তার মানে আমি যেখানে বসবাস করি সেটাকেই আমি ধ্বংস করে ফেলছি বলে একে আমরা সুইসাইডাল ব্যাগ বলছি। আর এনজাইম গুলোকে আমরা কি বলি? এনজাইম গুলোকে আমরা বলি হাইড্রোলাইটিক এনজাইম। হাইড্রোলাইটিক এনজাইম যারা মিসলেনিয়াস দেবে তাদের জন্য একটু মনে রেখো, তারা একটু মনে রেখো হাইড্রোলাইটিক এনজাইম। ক্লার্কশিপ শুধু যারা ফর্ম ফিল আপ করেছো মনে রাখার তোমাদের দরকার নেই। মিসলেনিয়াসের জন্য সায়েন্স যেহেতু জানো, মিসলেনিয়াস একটু ডিটেলে আছে, একটুখানি মাথায় রেখো এটাকে হাইড্রোলাইটিক এনজাইম বলা হয়ে থাকে। আরেকটা জিনিস লাইসোসোমের সঙ্গে অ্যাসোসিয়েটেড হয়ে থাকে, এটা আমি তোমাদের মুখে জিজ্ঞেস করছি, তোমাদের কারোর জানা থাকলে আমাকে জানাও। লাইসোসোম কোষের মধ্যে যেখানে থাকে তার আশেপাশে বেশ খানিকটা জায়গা জুড়ে অন্যান্য কোষীয় অঙ্গাণু আমরা দেখতে পাই না। তার মানে ধরো মাইটোকন্ড্রিয়া এরকম জায়গায় থাকবে, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম এরকম জায়গা দিয়ে থাকবে, গলগি বডি এরকম জায়গা দিয়ে আমরা দেখতে পাবো। কিন্তু আশেপাশটা একদম লাগোয়া অঞ্চলটা লাইসোসোমের খালি থাকে, তাকে আমরা কি বলে জানি জানো? বলতে পারবে? বলতে পারবে? আবারও বলছি, এটাও আমাদের লাগবে। লাইসোসোমের আশপাশে আমরা কোন রকম কোনো কোষীয় অঙ্গাণু দেখতে পাই না, এটাকে বলা হয় জোন অফ এক্সক্লুশন। তাহলে প্রশ্ন কি আসতে পারে ম্যাডাম? এটাই জিজ্ঞেস করবে তো।
প্রশ্ন কি আসবে যে জোন অফ এক্সক্লুশন কোন কোষীয় অঙ্গাণুর সঙ্গে অ্যাসোসিয়েটেড, বা কোন কোষীয় অঙ্গাণুর চারধারে আমরা জোন অফ এক্সক্লুশন দেখতে পাই। এক্সক্লুশন মানে বাদ দিয়ে দেওয়া, না থাকা, অ্যাবসেন্স। মনে থাকবে? তাহলে লাইসোজোমের সাথে আমরা জোন অফ এক্সক্লুশনের সম্পর্ক পাই। ক্লিয়ার? রাইবোসোম অলরেডি আমি বললাম প্রোক্যারিওটিকের ক্ষেত্রে 70S প্রকৃতির, যদি প্রোক্যারিওট হয় বা আদি নিউক্লিয়াস যুক্ত হয় পি আর ও কে লিখলাম, আর যদি 80S আমরা পাবো ইউক্যারিওটিকের ক্ষেত্রে, ইউকে ডট দিয়ে দিলাম। ঠিক আছে? আচ্ছা আমাকে তোমরা বলো তো, এই যে 70S 80S, এই এস স্ট্যান্ডস ফর হোয়াট? এস স্ট্যান্ডস ফর হোয়াট? এস এর ফুল ফর্ম কি বলো তো? এস এর ফুল ফর্ম কি হবে? ভেরি গুড, ভেরি গুড। নাফিসের বায়োলজি ছিল? নাফিসের কি 11-12 অবধি বা গ্রাজুয়েশন বায়োলজি ছিল? আচ্ছা একদম, এটা হচ্ছে ওয়েডবার্গস ইউনিট। ওয়েডবার্গস ইউনিট, বা এটাকে বলা হয় সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট। সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট, সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট মাস্টার্স ছিল। কোন সাবজেক্ট? জুলজি, বটানি, ফিজিওলজি, কোনটা? ওয়েডবার্গস ইউনিট বা সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট, এই 70S 80S এর সঙ্গে এস স্ট্যান্ডস ফর ওয়েডবার্গস ইউনিট বা সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট। পরের কোশ্চেনে গেলাম। দেখো পরের কোশ্চেনটা 4 নম্বর কোশ্চেন। কোন কোষ অঙ্গাণুর নিজস্ব ডিএনএ এবং রাইবোজোম রয়েছে? সরি 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 সরি, দাঁড়াও, আমার এখনো সবে প্রথম এসেছি, আমার অভ্যেস নেই। আমি অন্য জায়গায় যেরকম বোর্ডে ক্লাস নিয়েছি সেরকম ভাবে আমি দাগিয়ে দিয়েছিলাম। আচ্ছা এটার আনসার এসে গেল। ঠিক আছে, আচ্ছা এটার আনসার এটা নয়। দাঁড়াও দাঁড়াও, আমাকে প্রথম দিনটা একটুখানি মার্সি করো, কারণ আমার এখনো হ্যাবিট হয়নি। পরের দিন থেকে আর অসুবিধা আশা করি আমার হবে না। একটু নিতে নিতে আমিও বোর্ডটার সঙ্গে অ্যাকাস্টমড হয়ে যাব আমাদের অন্য টিচারদের মতো। আনসার তোমরা বলছো যে 2 নম্বরটা। দেখে নি আনসার কোথায়? ও আচ্ছা এটাতে লাগাইনি, চলুন দাঁড়াও। একদম আনসার হচ্ছে 2 নম্বরটা। মাইটোকন্ড্রিয়া আর প্লাস্টিড। একটা জিনিস মনে রাখবে, এই মাইটোকন্ড্রিয়ার নিজস্ব যে রাইবোজোম রয়েছে সেটা 55S প্রকৃতির। এটা প্রশ্নে দেয়। মাইটোকন্ড্রিয়ার রাইবোজোমকে আমরা 55S প্রকৃতির দেখে থাকি, যেটা ইউক্যারিওটিকে 80, প্রোক্যারিওটিকে 70। মাইটোকন্ড্রিয়ার নিজস্ব যে রাইবোজোম থাকে সেটাকে আমরা বলি, সেটা আমরা দেখতে পাই 55S প্রকৃতির। আচ্ছা মাইটোকন্ড্রিয়ার একটা নাম আমরা সবাই জানি, পাওয়ার হাউস অফ সেল, তাই তো? পাওয়ার হাউস অফ সেল, কোষের শক্তি ঘর, হ্যাঁ কি না? বলো, কোষের শক্তি ঘর। ভেরি গুড। এটিপি তৈরি হচ্ছে শ্বসনের লাস্ট যে ধাপটা, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, এটা আমরা দেখতে পাই মাইটোকন্ড্রিয়ার মধ্যে হচ্ছে। গ্লাইকোলাইসিসের পরবর্তী ধাপ ক্রেবস সাইকেল, এবং লাস্ট ধাপ, অন্তিম ধাপ শ্বসনের, যেটা ইটিএস বা ইলেকট্রন সাইকেল, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, সেটা আমরা ইটিসি, সরি, ইলেকট্রন ট্রান্সপোর্ট সাইকেল বা চেইন, সেটা আমরা দেখি মাইটোকন্ড্রিয়ার মধ্যে হচ্ছে। তাই আমরা একে পাওয়ার হাউস অফ সেল বলি। কিন্তু মাইটোকন্ড্রিয়ার আরেকটা ডাকনাম আছে, তোমরা বলতে পারবে সেটা কি? মাইটোকন্ড্রিয়ার আরেকটা ডাকনাম রয়েছে। মাইটোকন্ড্রিয়ার কাজ হচ্ছে কোষের শ্বসনে সাহায্য করে, শ্বসনে সহায়তা করে বা সাহায্য করে, ভালো বাংলায় লিখতে গেলে সহায়তা করে। প্লাস্টিড কি করে এটা আমরা কোথায় দেখতে পাই? এটা আমরা শুধুমাত্র উদ্ভিদ কোষে দেখতে পাই। প্লান্ট সেলের মধ্যে দেখতে পাচ্ছি শুধু উদ্ভিদ কোষে, এবং প্লাস্টিড নানা রকম কাজ করে। ক্লোরোপ্লাস্ট হলে পরে ক্লোরোপ্লাস্টিড, সেটার মধ্যে ক্লোরোফিল থাকে, সালোক সংশ্লেষে সহায়তা করছে। যদি আমরা দেখতে পাই
লিউকো কি বলে ক্রোমোপ্লাস্টিড, তাহলে ক্রোমোপ্লাস্টিডকে আমরা দেখবো রং সঞ্চয় করছে। বলো কি বলতে পারবে? একদম ক্লোরোক্রোমো লিউকো, লিউকো খাদ্য সঞ্চয় করে। না, এনার্জি কারেন্সি আমরা এটিপি কে বলি এনার্জি কারেন্সি, এটাও কারেক্ট আছে যেটা বললে এনার্জি কারেন্সি, সেটা আমরা এটিপি কে বলে থাকি। কিন্তু মাইটোকন্ড্রিয়ার আরেকটা নাম হচ্ছে সেল উইদিন সেল। সেল উইদিন সেল কি বলা হয়? না, সেল উইদিন সেল বলা হয়, কোষের মধ্যে কোষ। কেন আমরা কোষের মধ্যে কোষ বলি? কারণ মাইটোকন্ড্রিয়া দেখতে এরকম হয়। খুব তাড়াতাড়ি আঁকছি, খুব ভালো আঁকা হবে তেমন নয়, আর জায়গাও আমার বিশেষ নেই আঁকার। এরকম দেখতে হয়, এর মধ্যে একটা নিজস্ব ডিএনএ থাকে, ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ থাকে এবং তার নিজস্ব রাইবোসোম থাকে। তাহলে যার ডিএনএ রয়েছে, যার নিজের রাইবোসোম রয়েছে, সে তো নিজের যাবতীয় কাজ করে নিতে পারে, প্রোটিন সংশ্লেষ করতে পারে, নিজের কপি নিজে তৈরি করতে পারে। তাহলে সে নিজে একটা কোষের মতোই কাজ করছে, অথচ মাইটোকন্ড্রিয়া একটা কোষের ভেতরে অবস্থান করছে। তাই জন্য আমরা একে সেল উইদিন সেল বা কোষের মধ্যে কোষ বলে ডাকি। একদম চপ্পলের মতো দেখতে, একদম একদম চপ্পলের সাইজের দেখতে হয়, ওভাল হয়, ওভাল শেপড হয়, বা আমরা দেখি গোলাকারও হয়ে থাকে। সেল উইদিন সেলটা নতুন জানলে হয়তো, জানা হলো তো? এটাও কিন্তু আমি বললাম ওই মিসলেনিয়াসের জন্য। ক্লার্কশিপে এত কঠিন প্রশ্ন আসবে না, মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস অফ সেল বলে, ওই অবধি আসবে, ওর বেশি কিছু দেবে না। এবার দেখো রাইবোসোম গুলি কোন প্রক্রিয়ার কার্যস্থল, এটা আমি আর এক্সপ্লেন করব না, তার কারণ আমি প্রথম প্রশ্নটা বলার সময় বলে দিয়েছিলাম। বাকিরা ভেরি গুড, ভেরি গুড, প্রোটিন সংশ্লেষের স্থল, সেই কারণে রাইবোসোমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি অফ সেল। এই ডাক নামগুলো না একটু দেখে রাখবে, হ্যাঁ, প্রোটিন ফ্যাক্টরি অফ সেল। প্রোটিন ফ্যাক্টরি বলা হয় কারণ সে কি করছে, প্রোটিন তৈরি করছে। পরের কোশ্চেনে যাই। দেখো আনসার করা আছে এখানে, এরপরে আমি চলে গেলাম 6 নম্বর কোয়েশ্চেন। নিচের কোন অঙ্গাণুর সঙ্গে প্রোক্যারিওটিক কোষের সাদৃশ্য রয়েছে? নিচের কোন অঙ্গাণুর সঙ্গে? দেখো শুধুমাত্র মাইটোকন্ড্রিয়া, শুধুমাত্র ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট এবং মাইটোকন্ড্রিয়া উভয়ই নাকি কোনোটিই নয়? কি হবে? এটা যদি আগের কোয়েশ্চেনটা একটু মনে রাখতে পারো তাহলে আনসার হয়ে যাবে। ছয়ের আনসার 3 নম্বরটা বলছো, তাই তো? শুধু মাইটোকন্ড্রিয়া, শুধু ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট মাইটোকন্ড্রিয়া উভয় কোনোটিই নয়। বাকিরা? না, এ হবে না নাসিম, এ হবে না, যেটা বাকিরা বললো ক্লোরোপ্লাস্ট এবং মাইটোকন্ড্রিয়া বোথ আনসার হবে। কারণ ক্লোরোপ্লাস্টের প্রথম প্রশ্নটাই করলে না, যে ক্লোরোপ্লাস্টের মধ্যেও তার নিজস্ব ডিএনএ থাকে, তাহলে যার কাছে ডিএনএ এবং রাইবোসোম দুই থাকে, বা যার কাছে আমি দেখবো যে ডিএনএ রয়েছে সেটা পর্দা ঘেরা হোক বা না হোক, সে ডিএনএ ধারণ করছে, এবং মাইটোকন্ড্রিয়ার কাছে আমরা রাইবোসোমও দেখতে পাচ্ছি, তাহলে প্রোক্যারিওটিক কোষের মতো। প্রোক্যারিওটিক কোষেও তো এরকমই, মাইটোকন্ড্রিয়ায় যেরকম ডিএনএ এর কোনো আলাদা ঘর নেই, সেরকম প্রোক্যারিওটিক কোষেও ডিএনএ এর কোনো আলাদা ঘর নেই। আনসার পাশে দেখা যাচ্ছে, কি করা যাবে বলো? আনসার পাশে দেখা যাচ্ছে। আচ্ছা, পরের প্রশ্নটায় গেলাম। এবার 7 নম্বর কোয়েশ্চেন। 7 নম্বর কোয়েশ্চেনে দেখো, উদ্ভিদ কোষ প্রাচীর কি দিয়ে গঠিত? সেলুলোজ, কার্বোহাইড্রেট, লিপিড, লাইপোপ্রোটিন। এটা ফুল স্ক্রিন করার অপশন আছে, মানে ওই দিকটা যেটা দেখা না যায়। ও আচ্ছা, অনেকগুলো কোয়েশ্চেন আছে, অনেকগুলো স্লাইড আছে, সেই কারণের জন্য ফুল স্ক্রিন করতে পারবো না, হ্যাঁ, অসুবিধা হবে। কারণ আমি
আচ্ছা, এটার আনসার বলো। অপশন এ দিয়েছো, একদম সেলুলোজ দিয়ে গঠিত, কোনো ভুল নেই। সেলুলোজ নির্মিত। এবার এই সেলুলোজটা কি বলতো, এই সেলুলোজটা কি বলতো? ধরো অপশনে সেলুলোজ ছিল না, অপশনে সেলুলোজ নেই, সেলুলোজের পরিবর্তে ছিল, এতে ছিল প্রোটিন, এতে ছিল প্রোটিন, বিতে যেরকম এখানে আছে কার্বোহাইড্রেট, সিতে লিপিড, আর ডিতে লাইপোপ্রোটিন। এবার বলো তো আনসারটা কি হবে, এবার বলো তো আনসারটা কি হবে। এবারে এই চারটে এবিসিডির অপশন কনসিডার করে বলো, সেম কোয়েশ্চেন, আনসার কি হবে? শাহনাজের আনসার পেলাম, বাকিরা? ভেরি গুড, ভেরি গুড, এটাই জানতে চাইছিলাম। কার্বোহাইড্রেট আনসার আমাদেরকে নিতে হবে, কারণ সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন, এগুলো সবই কিন্তু আমরা দেখতে পাই পলিস্যাকারাইড, বা পলিস্যাকারাইডের ইংলিশ বাংলা হচ্ছে বহু শর্করা, পলিস্যাকারাইডের বাংলা হচ্ছে বহু শর্করা, ঠিক আছে? এটা কিন্তু কার্বোহাইড্রেট, কিন্তু অপশনে যদি সেলুলোজ পাও তখন অবশ্যই কার্বোহাইড্রেট ছেড়ে দিয়ে সেলুলোজ করবে, কিন্তু অপশন যদি সেলুলোজ না থাকে তাহলে আনসার করবে কার্বোহাইড্রেট। দেখো উদ্ভিদ কোষের বাহিরতম আবরণটি, একদম বাইরের যে আবরণ, সেটা কি দিয়ে তৈরি? তো সেলুলোজ, লিগনিন, কাইটিন, গাইকোক্ল্যানিক্স, কি দিয়ে তৈরি? বাইরের আবরণ, একদম বাইরের আবরণ। উদ্ভিদ কোষের বাইরের আবরণ, এখানে একটা কথা বলে রাখি, উদ্ভিদ কোষে কিন্তু সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন যাকে বলছি সেটাই বাইরের আবরণ নয়। উদ্ভিদ কোষে আমরা সেল ওয়াল বা কোষ প্রাচীর দেখতে পাই, সেল ওয়াল বা বাংলায় একে আমরা বলি কোষ প্রাচীর। এই কোষ প্রাচীর বেসিক্যালি কি নির্মিত জিজ্ঞেস করছে এখানে। এটা এত কনফিউশন হলো কেন? এ বি, এ বি আসছে কেন? এটা তো কনফিউশন হওয়ার কথা নয়, কারণ এটারও আনসার আমরা দেখব, সেলুলোজই নেব আমরা। এক সেকেন্ড দাঁড়াও, এটারও আনসার আমরা সেলুলোজ নেব, লিগনিন শুরুতেই নেব না, কারণ এই যে লিগনিন যে বললে, লিগনিন, পেকটিন, এটা সি, হ্যাঁ পেকটিন, হেমিসেলুলোজ, এগুলো কার্বোহাইড্রেট, এগুলো আমরা সেল ওয়ালে দেখতে পাই, সিডব্লিউ লিখলাম, সেল ওয়াল বা কোষ প্রাচীরে দেখতে পাই, কিন্তু যেখানে সবার ক্ষেত্রে সেম থাকে না, সেলুলোজটা কিন্তু সবার ক্ষেত্রেই সেম, মনে থাকবে। সেলুলোজ কিন্তু একদম সেলুলোজই আনসার হবে। আচ্ছা কাইটিন অনেকে বলেছিলে, কাইটিন আমরা ছত্রাক বা ফাঙ্গাসের সেল ওয়াল বা কোষ প্রাচীরে দেখতে পাই, মনে থাকবে। কাইটিন, কাইটিন যারা বলেছিলে ইংলিশ বানানটা এইটা হয় CHITIN, এটাকে কেউ চিটিন বলবে না, এটাকে কাইটিন বলবে, চিটিন উচ্চারণ হয় না, CHITIN। কাইটিন ছত্রাক বা ফাঙ্গাসের কোষ প্রাচীরে আমরা দেখতে পাই। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেনে যাই। আচ্ছা 9 নম্বরটা আমি আনসার আগেই শো করে ফেললাম, আর এত জলজল জলজল করছে। না 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 না, আচ্ছা এখানে আমি বলে দিই, তাসলিম যেটা জিজ্ঞেস করলো, এটা আমি আজ অব্দি যত বোর্ডে ক্লাস করিয়েছি সব জায়গাতে একবার পেনটা সিলেক্ট করলেই হয়ে যেত, এখানে গন্ডগোল হচ্ছে যে বারবার আমাকে পেনটা সিলেক্ট করতে হচ্ছে, আমি ওখানেই ভুল করছি। সেল মেমব্রেন নির্মিত হচ্ছে প্রোটিন, লিপিড আর কার্বোহাইড্রেট, মিনিমাম, কার্বোহাইড্রেটটা মিনিমাম থাকছে, ঠিক আছে, কার্বোহাইড্রেট হচ্ছে মিনিমাম। সেল মেমব্রেনের গঠনকে আমরা বলি
ফ্লুইড মোজাইক মডেল, ফ্লুইড মোজাইক মডেল। মোজেক দেখেছো বাড়িতে প্রত্যেকে? এখন তো সব বাড়িতে টাইলস হয়ে গেছে, আগে লাল মেঝে ছিল, সিমেন্টের মেঝে, লাল মেঝে, তারপর মোজেক করা হতো বাড়িতে। দেখেছো মোজেক? কে কে দেখেছো? পিএলপি মডেলটা আলিম এখন আর নেওয়া হয় না। পিএলপি মডেল তুমি যেটা আগে ছিল, পিএলপি মডেলের গন্ডগোলটা কি বলতো? ধরো পিএলপি প্রোটিন লিপিড প্রোটিন বলছো তো, তাহলে ব্যাপারটা দাঁড়ায় একটা লেয়ার প্রোটিন রয়েছে, একটা লেয়ার লিপিড রয়েছে, আরেকটা লেয়ার প্রোটিন রয়েছে। কিন্তু মডেলটা এরকম নয়, এটাকে স্যান্ডউইচ মডেলও বলা হয়, পিএলপি কে স্যান্ডউইচ মডেলও বলা হয়ে থাকে, কিন্তু এটা নয়। পিএলপি মডেল এখন আর নেওয়া হয় না, ঠিক আছে? মোজেক দেখেছো তো? মোজেক হচ্ছে সিমেন্টের ওপরে পাথরগুলো র্যান্ডামলি ছড়ানো থাকে, কোন রকম তার কোনো প্যাটার্ন থাকে না। সিমেন্টের মধ্যে পাথর ছড়িয়ে তারপর সেটাকে পালিশ করা হয়, কিন্তু পাথর কোনো প্যাটার্নে ছড়ানো থাকে না, মিস্ত্রি ধরে ছড়িয়ে দেন। সেরকম আমরা দেখতে পাই লিপিড, এই যে দুটো মানুষের ঠ্যাংওয়ালা, শুধু ঠ্যাংওয়ালা মানুষ দেখতে পাচ্ছ, আবার কিছু মানুষ উল্টিয়ে পড়ে আছে, এগুলো হচ্ছে লিপিড। লিপিডের মধ্যে প্রোটিন গুলো এরকম র্যান্ডামলি ছড়ানো অবস্থায় থাকে। কখনো কখনো লিপিডের দুটো লেয়ারকে ভেদ করেও থাকতে পারে, কখনো কখনো লিপিডের একটা লেয়ারেও থাকতে পারে। এটা হচ্ছে আমার আউটসাইড বা সেলের বাইরের দিক, আর এটা হচ্ছে আমার ইনসাইড বা সেলের ভেতরের দিক। এগুলো প্রোটিন আর এগুলোকে আমরা বলি লিপিড। এই মানুষের মতো স্ট্রাকচার গুলো হচ্ছে, এই স্ট্রাকচার গুলো হচ্ছে লিপিড। এটাকে আমরা বলি ফ্লুইড মোজাইক মডেল। এই মডেলটা কে দিয়েছিলেন বলতে পারো? এই মডেলটা কে দিয়েছিলেন বলতে পারো? ভেরি গুড, ভেরি গুড, সিঙ্গার অ্যান্ড নিকোলসনের দেওয়া মডেল এটা। সিঙ্গার অ্যান্ড নিকোলসনের দেওয়া মডেল এটা, ভেরি গুড। সিঙ্গার অ্যান্ড নিকোলসন, সিঙ্গার অ্যান্ড নিকোলসনের দেওয়া মডেল হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল, এবং এটাই এখনো অবধি সর্বজন গ্রাহ্য। ইলেকট্রন মাইক্রোস্কোপেও প্রোটিনের মানে কোষ পর্দার এই মডেলই পাওয়া গেছে। তাহলে ম্যাডাম আপনি যে বললেন মিনিমাম কার্বোহাইড্রেট থাকে, সেটা কোথায় থাকে? কার্বোহাইড্রেট গুলো এরকম চেনের মতো প্রোটিনের সঙ্গে বা লিপিডের সঙ্গে লেগে থাকে। আচ্ছা, কোষ পর্দা হয়ে গেল, তাহলে সেল ওয়াল তো দরকার, সেল মেমব্রেন হয়ে গেছে। সেল ওয়ালে আমরা সেলুলোজ দেখতে পাই, সেলুলোজ দেখতে পাই, হেমিসেলুলোজ দেখতে পাই, পেকটিন দেখতে পাই, লিগনিন দেখতে পাই, which all are polysaccharides, মানে a form of carbohydrate। কার্বোহাইড্রেট বা শর্করা নির্মিত হয়ে থাকে সেল ওয়াল, যেটা আমরা উদ্ভিদের ক্ষেত্রে সেলুলোজ নির্মিত দেখতে পাই। তাসলিম ক্লিয়ার? তাসলিম জিজ্ঞেস করেছিলে, তাসলিম ক্লিয়ার তো? বৃহত্তম দেহকোষ কোনটি? লোহিত রক্তকণিকা, নিউরন, অস্থিকোষ, নাকি স্পার্ম বা শুক্রাণু? আমি সিইউ থেকে, মানে তোমরা ফেসবুকে যেটাকে খুব গালমন্দ করো, যে প্রচুর গালাগাল দাও যে ইউনিভার্সিটিকে, সেই ইউনিভার্সিটি, বাঁশের ছবি দিয়ে ইউনিভার্সিটির সামনে রাখা থাকে, সেই ইউনিভার্সিটির পাস আউট আমি। যাই হোক, দেখো বৃহত্তম দেহকোষ কোনটি? সবাই একদম, নিউরন হচ্ছে আমার বৃহত্তম দেহকোষ। এবং নিউরন কি? নিউরন বেসিক্যালি, আবার পরের কোয়েশ্চেনে চলে গেছি আমি, দাঁড়াও। নিউরন হচ্ছে, এটা আজকে অসুবিধা হচ্ছে, আশা করি নেক্সট দিন থেকে আর হবে না অসুবিধা, আশা করি। এটা হচ্ছে আমাদের নার্ভ সেল, অর্থাৎ আর একটা কি বলতে পারি আমরা, ফাংশনাল, স্ট্রাকচারাল and functional unit of nervous system। আমাদের স্নায়ুতন্ত্র এই কোষ দ্বারাই গঠিত, এরাই কাজপত্র করে স্নায়ুতন্ত্রের মধ্যে। জুলজি, আমি জুলজির মানুষ। আচ্ছা, পরের কোয়েশ্চেনে যাই।
নিচের কোনটা এককোষী জীব? নিচের কোন জীবটা এককোষী? দেখো, অ্যামিবা, কেঁচো, হাতি, বাদর। ভেরি নাইস, ভেরি নাইস। এটা টাইম নেওয়ার কথাও নয় একদম, এটা টাইম লাগার কথাও নয়, টাইম নাও নি। অ্যামিবা হচ্ছে আমরা দেখতে পাই এরকম নিউক্লিয়াস যুক্ত একটা আদ্য প্রাণী। অ্যামিবাকে আমরা বেসিক্যালি আদ্য প্রাণী বলি, আদ্য প্রাণী বলি। এবং অ্যামিবা দেখবে, অ্যামিবা কিন্তু নিজেই একটা সাইন্টিফিক নেম, AMOEBA, অ্যামিবা লিখে আন্ডারলাইন করতে হয়। এবং এই অ্যামিবার মধ্যে একদম এককোষী একটা ইউক্যারিওটিক জীব, ইউনিসেলুলার একটা অর্গানিজম, অর্গানিজম মানে জীব। পরের পেশেন্টে যাই, পরের পেশেন্টটা দেখো। এরপরে তোমাদের বোধহয় আবার ক্লাস আছে, কি ক্লাস আছে? ডিএনএ এর পূর্ণ রূপ কি? এটা ভীষণ সোজা, ডিএনএ এর পূর্ণ রূপ কি? অঙ্ক ক্লাস আছে। আচ্ছা, আমার নিজের নাম দিয়েই আছে, আমি ওরকম পাপা কি পারি এরকম নই, দিইনি, আমার নিজের নাম দিয়েই রয়েছে। দেখো, ডিএনএ এর পূর্ণ রূপ কি? ডিঅক্সিরাইবো রিবিউনো নিউট্রাল অ্যাসিড ডেল্টা আমি উচ্চারণ করতে পারছি না, আসলটা ছাড়া একটাও আমার দ্বারা উচ্চারণ হচ্ছে না। একদম একদম, এটার আনসার হবে 3 নম্বরটা। তার মানে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। দেখবে যেটা নয় সেটা ব্যতীত অন্যগুলো উচ্চারণ করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। এর পরের কোয়েশ্চেনে গেলাম, দেখো পরের কোয়েশ্চেনটা কি বলছে? প্লাজমা ঝিল্লি। এবার ঘাবড়ে যাওয়ার কিছু নেই, ঝিল্লি মানে কি? ঝিল্লি মানে পর্দা, তার মানে প্লাজমা মেমব্রেন বা কোষ পর্দার কথা বলা হচ্ছে। কোন জৈব অণু দ্বারা গঠিত? এটা সবার এবার পারার কথা, কারণ আমি সিঙ্গার নিকোলসন মডেল অলরেডি তোমাদের বলে দিয়েছি। ভেরি গুড, ভেরি গুড। প্রোটিন এবং লিপিড দিয়ে গঠিত। আচ্ছা, পিএলপি কেন হবে না? যে পিএলপি বলেছিলে, পিএলপি কেন হবে না বুঝতে পেরেছো? পিএলপি কেন হবে না? পিএলপি কে আমরা স্যান্ডউইচ মডেলও বলে থাকি। পিএলপি কেন হবে না সেটা বুঝতে পেরেছো? আমার মঞ্জিষ্ঠা, মঞ্জিষ্ঠা সরকার। দেখো, লিপিড প্রোটিন দিয়ে গঠিত, পিএলপি হবে না। আমি আবারও একবার বলে দিচ্ছি, প্রোটিন লিপিড প্রোটিন এভাবে থাকে না। কেমন? প্রোটিন লিপিড প্রোটিন এভাবে থাকে না। তোমাদের নামগুলোর সাথে আমার অ্যাকাস্টমড হতে একটু টাইম লাগবে, তারপরে আবার হয়ে যাবে। তখন মানে আশা করি পাঁচটা মতো ক্লাস আমি নেব, 5-6টা ক্লাস নেব, তার মধ্যে মুখস্থ হয়ে যাবে। নিম্নলিখিত কোন কোষ এটিপি অণুর আকারে অর্গানেল স্টোরেজ শক্তি এবং কোষীয় শ্বসনের জন্য দায়ী? লাইসোজোম, সেন্ট্রোজোম, মাইটোকন্ড্রিয়া। এটা রিবোজোম লেখা আছে, এটা রাইবোজোম হবে। কেমন? RI হবে, এটা রাইবোজোম। বাংলা সবসময় একরকম লেখা নেয় না। আমি ম্যাক্সিমাম সময় যেটা করি, গুগলে গিয়ে ওই কথা বলে সব টাইপ করি, তো তাতে এক এক রকম নেয় এক এক সময়। আচ্ছা, মাইটোকন্ড্রিয়া, ভেরি নাইস। মাইটোকন্ড্রিয়া অলরেডি জানো কোষীয় শ্বসন হচ্ছে। শ্বসন যে জিনিসটা, শ্বসন একটা কি ফিজিওলজিক্যাল প্রসেস, তাই তো? বেঁচে থাকতে গেলে যে কোনো লিভিং অর্গানিজমকে শ্বসন করতে হবে। সেই শ্বসনের জন্য তার অক্সিজেন প্রয়োজন হোক বা না হোক। সবার অক্সিজেন প্রয়োজন হয় না, যাদের অক্সিজেন প্রয়োজন হয় তাদেরকে আমরা কি বলি? না, আমি যেখানে পড়াতে আসি তোমাদের এই ক্লাসটা হয়, আজকেই আমি প্রথম এলাম বললাম, এটা একদম বাইপাসের একটা কাছাকাছি হয়। আমি এখানেই কাছাকাছিই থাকি, মানে এত কাছে থাকি না, আমার এখানে বাড়ি থেকে আসতে এখানে 40 মিনিট লাগে বাসে। টাইপ করে আমার মানে ওই অভ্র দিয়ে টাইপ করতে অনেক টাইম লেগে যায় গো, ওই জন্য বলে বলে করে নি। আচ্ছা, বলো আমাকে, যারা শ্বসন প্রক্রিয়া O2 ছাড়া করছে আর O2 লাগছে যাদের শ্বসনে, তাদেরকে আমরা কি বলি? এই যে বটানি কোথায় গেলে? নাফিস, বলো। ভেরি গুড। O2 ছাড়া যারা, তাদেরকে আমরা বলি অ্যানারোবিক। আর O2 সহ যারা, তাদেরকে আমরা বলি অ্যারোবিক। আচ্ছা, এই স্পেলিংটা ANAERO হবে, হ্যাঁ? সেকেন্ড বানানটাও ঠিক কারেক্ট আছে। অ্যারোবিক বাংলায় বললে অবাত শ্বসনকারী,
আর সবাত শ্বসনকারী। বাত শব্দের মানে কি? গেটে বাত নয়, হ্যাঁ, বাত মানে হচ্ছে বায়ু বা বাতাস। এখানে বাতাস বলতে আমরা ওটুকে বুঝি। আমি বারবারই বললাম বায়োলজি খুব ইজি সাবজেক্ট, শব্দগুলোকে একটু ভেঙে দেখবে, সেটা বাংলা হোক, ইংলিশ হোক, ল্যাটিন হোক, হোয়াট এভার হোক, তাহলে দেখবে মনে থাকবে। আচ্ছা, একদম ভেরি গুড। সেন্ট্রোজোম, সেন্ট্রোজোম বায়োলজি ভীষণ সোজা। আমি খুব ফাঁকিবাজ স্টুডেন্ট, জানো তো, আমি আমার একাডেমিক কেরিয়ারে আমার মতো ফাঁকিবাজ স্টুডেন্ট হয় না। তো আমি যদি বায়োলজি নিয়ে পড়তে পারি, এটার মতো সহজ সাবজেক্ট কিছু হয় না। সেন্ট্রোজোম কি বলতো? সেন্ট্রোজোম, এর আগে আমি রাইবোজোমকে কি বলেছিলাম? পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু, আমেমব্রেনাস বলেছিলাম, মনে আছে? শুরুতেই পর্দাবিহীন একটা কোষীয় অঙ্গাণু হচ্ছে রাইবোজোম। সেরকম সেন্ট্রোজোম এটাও কিন্তু পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু, এবং সেন্ট্রোজোম আমরা প্রাণী কোষে দেখতে পাই। সেন্ট্রোজোম আমরা প্রাণী কোষে দেখতে পাই। কোথায় দেখতে পাই প্রাণী কোষের? নিউক্লিয়াসের একদম কাছাকাছি একটা জায়গায় আমরা সেন্ট্রোজোম দেখতে পাই। ধরো এরকম একটা জায়গায় আমরা সেন্ট্রোজোম দেখতে পাই। এবং এই সেন্ট্রোজোমের কাজ কি? সেন্ট্রোজোমের কাজ কোষ বিভাজনের সময়, কোষ বিভাজনের সময় সেন্ট্রোজোম কাজে লাগে, এবং সে স্পিন্ডল ফাইবার বা বেম তন্তু গঠন করে, যেগুলোকে ক্রোমোজোম আশ্রয় করে দুদিকে, দুটো মেরুর দিকে অ্যানাফেজ এবং টেলোফেজ দশায় এগিয়ে যায়। মেটাফেজ দশাতেও অবভিয়াসলি কাজে লাগে। পরের কোশ্চেনে গেলাম, আনসার দেখে নাও। আনসার যা দিয়েছিলে মাইটোকন্ড্রিয়া কারেক্ট। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, এটা আমাকে বলো, মাইটোকন্ড্রিয়া, এখানে আমি জায়গা পেয়েছি আঁকার, মাইটোকন্ড্রিয়া এরকম দেখতে হয় তো। মাইটোকন্ড্রিয়ার নিজস্ব একটা ডিএনএ থাকে এবং এর একটা ম্যাট্রিক্স থাকে। এটা একটু শুনে নাও, হ্যাঁ, এই জায়গাটা দরকার হবে। মাইটোকন্ড্রিয়ার এই যে খাঁজগুলো, এই যে ভেতর দিকে ঢুকে গেছে, এগুলোকে আমরা ক্রিস্টি বলি। এগুলোকে আমরা ক্রিস্টি বলি। এই ক্রিস্টিটাকে যদি বড় করে দেখি, তাহলে দেখবে, বোর্ড দেখতে পাচ্ছ কিনা বলো তো, বোর্ড পরিষ্কার দেখতে পাচ্ছ কিনা বলো। একটা ক্রিস্টির গায়ে আমি ছোট ছোট বাল্বের মতো জিনিস আঁকলাম, সেটা দেখতে পাচ্ছ? বলো তো। সেই ক্লাস 10-এ পড়েছি। তার না, ভিলাই নয়, ভিলাই আমরা পাকস্থলীতে দেখতে পাই, ক্ষুদ্রান্তে, স্মল ইন্টেস্টাইনে দেখতে পাই। বোর্ড পরিষ্কার দেখতে পাচ্ছ? এই যে এটার গায়ে ছোট ছোট ক্রিস্টির গায়ে ছোট ছোট বাল্বের মতো আঁকলাম, দেখতে পাচ্ছ? এই ছোট বাল্বটাকে যদি আমি বড় করে আঁকি, তাহলে আমরা দেখব সেটাকে এরকম দেখতে হয়, অনেকটা র্যাকেটের মতো দেখতে হয়। এটাকে আমরা বলি হেড, এটাকে আমরা বলি স্টক, আর নিচটাকে আমরা বলি বেস। ম্যাডাম এটা বললেন কেন? শুধু শুধু সময় নষ্ট করছেন কেন? পরের কোশ্চেনে যান। শুধু শুধু সময় নষ্ট করছি না, এটা কাজে লাগবে। এই যে পার্টিকেলটা, এই পার্টিকেলটাকে আমরা এফ নট F1 পার্টিকেল বলি। আর কি বলি? এটাকে আমরা অক্সিজোম বলি, OXYSOME, অক্সিজোম বলি। আর একটা নাম আছে এটার, এটাকে আমরা ফার্নান্ডেজ, ফার্নান্ডেজ মোরান পার্টিকেল বলি, ফার্নান্ডেজ মোরান পার্টিকেল বলি। MORAN, ঠিক আছে? আমার RNX এগুলো একটু একরকম দেখতে, দুদিন ক্লাস করলেই অভ্যেস হয়ে যাবে। ফার্নান্ডেজ মোরান পার্টিকেল অর F নট F1 পার্টিকেল বা অক্সিজোম বলা হয়। অনেকটা টেনিস র্যাকেটের মতো দেখতে হয়। কোয়েশ্চেন কি আসে? অক্সিজোম কোন কোষীয় অঙ্গাণুতে দেখতে পাই? আনসার কি হবে? মাইটোকন্ড্রিয়া। ফার্নান্ডেজ মোরান পার্টিকেল কিসের সঙ্গে অ্যাসোসিয়েটেড? শ্বসনের সঙ্গে অ্যাসোসিয়েটেড। তারপর এফ নট F1 পার্টিকেল কোথায় দেখতে পাই? মাইটোকন্ড্রিয়া। বোঝা গেল কোয়েশ্চেন কি হবে? কেন ম্যাডাম এতগুলো কথা বললেন? তোমরা আমাকে ভেবে বলবে এই ডিএনএটা আমরা কোথা থেকে পাচ্ছি, মাইটোকন্ড্রিয়ার ডিএনএটা আমরা কোথা থেকে পাচ্ছি? ক্লু দিয়ে দিচ্ছি, বাবার থেকে নাকি মায়ের থেকে, কার থেকে পাই? এটা আমাকে জেনে বলবে। ভেবে বলো বা জেনে বলো। নাফিস, জানা আছে? মাইটোকন্ড্রিয়াল ডিএনএটা আমাদের কে দেয়? বাবা দেয় না মা দেয়? কার কাছ থেকে পাই? আচ্ছা, কোষ কে আবিষ্কার করে? এই প্রশ্নটা শুরুতে থাকা উচিত ছিল, কিন্তু এই প্রশ্নটা আমি শুরুতে রাখতে পারিনি, খুঁজে পরে পেয়েছি। 15 নম্বর কোয়েশ্চেন দেখো, কে আবিষ্কার করেছিল? আশিদার বায়োলজি ছিল? যারা যারা মা বলছে তাদের বায়োলজি ছিল কিনা বলো তো।
একদম আনসার হবে রবার্ট হুক। এখানে একটা জিনিস বলে রাখি, রবার্ট হুক কি করেছিলেন? রবার্ট হুক ডেড সেলস দেখেছিলেন, মৃত কোষ দেখেছিলেন, ঠিক আছে? আর লিভিং সেল কে দেখেছিলেন? লিভিং সেল কে দেখেছিলেন? বলে ফেলো দেখি, লিভিং সেল পর্যবেক্ষণ কে করে? আচ্ছা, ডেড সেল হয় না, ডেড সেল হয়। ভেরি গুড, ভেরি গুড। অ্যান্টন ভন লিউয়েনহুক, অ্যান্টন ভন লিউয়েনহুক দেখেছিলেন লিভিং সেল, ভেরি গুড। আর রবার্ট হুক দেখেছিলেন ডেড সেল, এবং উনি প্রথম কোষ আবিষ্কার করেন। যারা যারা বললে মাইটোকন্ড্রিয়া আমরা মায়ের থেকে পাই, তারা একদম কারেক্ট। তাহলে কাল থেকে মায়ের সঙ্গে ঝগড়া করবে না, কারণ মনে রাখবে ঝগড়া করার জন্য সেলের যে এনার্জি দরকার সেটাও কিন্তু আমরা মায়ের থেকেই পেয়েছি, অন্য কেউ দেয়নি। মনে থাকবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রবার্ট হুক, অ্যান্টন ভন লিউয়েনহুক, তা বটে। দেখো, কোষ চক্রের মোট সময়কালের মধ্যে মাইটোটিক কোষ বিভাজনের কোন দশাটি সব থেকে কম সময়ে সম্পন্ন হয়? তার মানে শর্টেস্ট ফেজ কোনটা জানতে চাইছে, শর্টেস্ট ফেজ কোনটা জানতে চাইছে। আচ্ছা, অপশন এ পাচ্ছি, অপশন ডি পাচ্ছি, এখনো একটাও ঠিক আনসার পেলাম না। আমি জানি বি এর সঙ্গে একটু কনফিউশন হবে, কারণ তোমরা যেখানে যেখানে দেখে থাকো সেটাতে একটু কনফিউশন হয়, এটা আমি জানি, কিন্তু বি নয়। হ্যাঁ, শর্টেস্ট ফেজ অফ সেল সাইকেল হচ্ছে আমাদের অ্যানাফেজ। মেটাফেজ কিন্তু শর্টেস্ট ফেজ নয়। মেটাফেজ কোনটা বলো তো? মেটাফেজ হচ্ছে যখন আমরা দেখি ক্রোমোজোম গুলো এই কোষের, আমার আঁকাটা সোজা হয়নি, গোলটাও গোল হয়নি, যাই হোক, কোষের একদম ইকুয়েটর বরাবর, ইকুয়েটর বা নিরক্ষীয় তল বরাবর সজ্জিত হচ্ছে। আবারও একবার আমি বলি, আমার সাবজেক্ট খুব সোজা, তার শব্দের অর্থ হচ্ছে মিডল। তাহলে মিডল মানে আমি কোথায় দেখতে পাবো ক্রোমোজোম গুলোকে? কোষের মাঝখানে দেখতে পাবো, ঠিক আছে? এটার আনসার হবে টেলোফেজ, একদম থার্ড ফেজ। প্রোফেজ হচ্ছে প্রথম ফেজ, মেটাফেজ সেকেন্ড, টেলোফেজ থার্ড, অ্যানাফেজ থার্ড, টেলোফেজ হচ্ছে আমাদের লাস্ট ফেজ বা টেল। টেলোফেজ মানে কি? টেল, লাস্টের দিকের ফেজ, ঠিক আছে? মেটাফেজ কিন্তু মোটেও অ্যানাফেজের পরের পরবর্তী সময়টাই হচ্ছে মেটাফেজ নেয়, কিন্তু অ্যানাফেজ সব থেকে কম সময় নেয়, ঠিক আছে? এটা একটু মনে রেখো। আমি জানতাম এটা বি এর, তোমরা কেন সি কেও আনসার দিলে না আমি জানি না, কিন্তু বি এর সাথে গন্ডগোল হবে এটা আমি জানতাম। এই রে, মেটা মানে তো শুধু ফেসবুক নয়, মেটা মানে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, সবকিছু, মানে সময় নষ্ট করার সবটাই হচ্ছে মেটা। দেখো, অ্যানাফেজ দশার শেষ দিকে কোষের নিরক্ষীয় অঞ্চলে যে ছোট ছোট ভেসিকেলের বৃত্ত উদ্ভিদ কোষে তৈরি হয়, তার মানে মেনশন করে দেওয়া হলো প্লান্ট কোষে তৈরি হয়, তাদেরকে আমরা কি বলবো? মিডল ল্যামেলা, ক্লিভেজ, সেল প্লেট নাকি স্পিন্ডল? 17 আনসার বলো কি হবে? অ্যানাফেজ দশার শেষ দিকে কোষের নিরক্ষীয় অঞ্চলে যে ছোট ছোট ভেসিকেলের বৃত্ত, এই রে, আমার সাথে কটা দিন ক্লাস করো, কোয়েশ্চেন আনসার্স এর ক্লাস করলেও খুব একটা অসুবিধায় পড়বে না। শুধু কোয়েশ্চেন আনসার্স এর ক্লাস করলেও আমি বলতে পারি পরীক্ষায় গিয়ে অচেনা প্রশ্ন তোমরা পাবে না। এরকম মাঝখানে ছোট ছোট ভেসিকেল জমা হয় উদ্ভিদ কোষে, এটাকে কি বলা হয়? আচ্ছা, বাকিরা বলুক। আচ্ছা, লাজারুস, আমি তোমার নামের উচ্চারণ ঠিকঠাক করতে পারছি? রিহান আনসার দিয়েছো, একদম কারেক্ট। এটার আনসার কিন্তু সেল প্লেট হবে, ঠিক আছে? উদ্ভিদ কোষে যখন আমরা সাইটোকাইনেসিস দেখি, সাইটোকাইনেসিস দেখি, সেটা সেল প্লেট গঠনের মাধ্যমে হয়। এই সাইটোকাইনেসিস যখন অ্যানিমাল সেলে হয় তখন কিসের মাধ্যমে হয়? যখন অ্যানিমাল সেলে হয় সাইটোকাইনেসিস, তখন এটা হচ্ছে আমার উদ্ভিদ কোষ, এটা প্লান্ট সেলের জন্য। অ্যানিমাল সেলে যখন হয় তখন আমরা দেখি ক্লিভেজ ফরমেশন হয়, ক্লিভেজ ফরমেশন হয়, বা আরেকটা নাম আছে সেটাকে আমরা ফারোইং বলি, FURROWING, ফারোইং। কি হয় বলতো? এরকম দুদিক থেকে খাঁজ তৈরি হয়,
দুদিক থেকে খাঁজ তৈরি হয়। আচ্ছা লেডি লাজারাস, আচ্ছা খাঁজ তৈরি হয়, এটা কোথায়? এটা আমরা দেখতে পাই প্রাণী কোষে, কিন্তু উদ্ভিদ কোষে ভেতর দিকে জমা হতে হতে বাইরের দিকে যায়। বাইরের দিকে যায় মানে কোষ পর্দা অবধি আসে, এটাকে আমরা বলি সেল প্লেট গঠন হচ্ছে। আচ্ছা ম্যাডাম, আপনি সাইটোকাইনেসিস বলে একটা গুরুগম্ভীর টার্ম লিখে ফেললেন, এই টার্মটার মানে কি বলো দেখি, মানে কি? সাইটোকাইনেসিস বলে আমি যে একটা গুরুগম্ভীর টার্ম লিখে ফেললাম, সেটার মানে কি বলবেন? এখন তো আবার অন্য কি একটা লিখতে শুরু করলেন, সেটাই বাকি। আবারও আমার প্রথম দিনই তোমাদের যা বললাম সেটা মনে রাখবে। ক্যারি অন, অলরেডি তোমরা জানো ক্যারি অন মানে কি, তাহলে ক্যারিওকাইনেসিস সেই সেম বানান দিয়ে শুরু হচ্ছে, তার মানে এখানে আমি নিউক্লিয়াসের কথা বলছি। সাইটো কার অ্যাব্রিভিয়েশন? সাইটোপ্লাজমের অ্যাব্রিভিয়েশন, অ্যাব্রিভিয়েশন মানে শর্ট ফর্ম। সাইটোপ্লাজমের অ্যাব্রিভিয়েশন, সাইটোপ্লাজমের অ্যাব্রিভিয়েশন নিউক্লিয়াস। তাহলে দুটোর সঙ্গে আরেকটা শব্দ পাচ্ছি যেটাকে আমরা দেখতে পাচ্ছি কাইনেসিস। তাহলে কাইনেসিস শব্দের মানে হচ্ছে ভাঙা, কাইনেসিস শব্দের মানে হচ্ছে ভাঙা, ভেঙে যাওয়া। তার মানে ভেঙে যাওয়া বা ভাঙা যা বলবে, দু রকম লিখে ফেললাম দুদিকে। তাহলে নিউক্লিয়াসের ভাঙা অর্থাৎ নিউক্লিয়ার ডিভিশনকে আমরা বলবো ক্যারিওকাইনেসিস, আর সাইটোপ্লাজমের ডিভিশনকে আমরা বলবো সাইটোকাইনেসিস। এটা কোষ বিভাজনের দুটো পর্যায়। তোমরা যেটা একটু আগেই দেখলে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, মেটার পর আমি ডিটো দিয়ে দিলাম, অ্যানাফেজ আর টেলোফেজ। এই চারটে হচ্ছে ক্যারিওকাইনেসিসের ধাপ, 1 2 3 4 ক্যারিওকাইনেসিসের ধাপ। আর সাইটোপ্লাজম যদি সেটা প্লান্ট সেল হয় তাহলে আমি কি বললাম, এটা সেল প্লেট গঠন হবে, সেল প্লেট গঠন হবে। আর যদি সেটা প্রাণী কোষ বা অ্যানিমাল সেল হয় তাহলে আমরা দেখব ক্লিভেজ বা ফারোইং এর মাধ্যমে হবে, ক্লিভেজ বা ফারোইং এর মাধ্যমে সাইটোকাইনেসিস সংগঠিত হবে। ঠিক, পরের কোশ্চেনে গেলাম। দেখো, প্রোক্যারিওটিক কোষে মাইটোকন্ড্রিয়ার মতো কাজ করে কে? মেসোজোম, নিউক্লিয়াস, কোষ প্রাচীর, রাইবোজোম। মাইটোকন্ড্রিয়ার মতো কাজ করে, তার মানে মাইটোকন্ড্রিয়া কিন্তু আমরা প্রোক্যারিওটিক কোষে দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না? প্রোক্যারিওটিক কোষে আসলে আমরা কোনো অবস্থাতেই কোনো পর্দা বেষ্টিত কোষীয় অঙ্গাণু দেখতে পাই না। পর্দা বেষ্টিত কোনো কোষীয় অঙ্গাণু আমরা দেখতে পাই না, সেই কারণের জন্য এখানে মাইটোকন্ড্রিয়াও থাকে না। তাহলে প্রোক্যারিওটিক কোষে শ্বসন কে করবে? শ্বসন তো করতে হবে, জীবিত কোষ মানেই তাকে শ্বসন করতে হবে, তাহলে সেটা কে? শাহনাজের আনসার পেলাম, বাকিরা? বাকিরা দেখো, আনসার যা দিয়েছো, যারা এ দিলে তারা প্রত্যেকেই কারেক্ট। মেসোজোম, মেসোজোম দেখতে কিরকম হয়? মেসোজোম হচ্ছে কোষ পর্দাটাই ভেতরের দিকে ভাঁজ হয়ে যায়, এটাকে আমরা বলি ইনফোল্ড, ইনফোল্ড অফ প্লাজমা মেমব্রেন বা সেল মেমব্রেন। ভেতরের দিকে ভাঁজ হয়ে যায়, ভাঁজ হয়ে গেলে কি হয়? এই লাইনটা, এ একটা লাইন লিখলাম, বি একটা লাইন আমি আঁকলাম, কোনটার পৃষ্ঠতল বেশি বলতো? কোনটার পৃষ্ঠতল বেশি বা সারফেস এরিয়া কার বেশি হবে, এই না বি এর? সারফেস এরিয়াটা কার বেশি? আনসার হয়ে কি বি এর সারফেস এরিয়া বেশি হবে, এক্স্যাক্টলি। এক কোষে শুধুমাত্র তার সেল মেমব্রেন দিয়ে যাবতীয় যা আদান প্রদান হয়
ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে, সিম্পল ডিফিউশনে। তাহলে যদি শুধুমাত্র কোষটা এরকম দেখতে হতো তাহলে কি হতো, তাহলে তার সারফেস এরিয়া কমে যেত। কিন্তু যেই মাত্র আমি মেমব্রেনটাকে ভেতর দিকে ভাঁজ করে দেব, অমনি সারফেস এরিয়া তার বৃদ্ধি পাবে এবং তার ফলে কি বৃদ্ধি পায়, শ্বসন তল বৃদ্ধি পায়, শ্বসন তল বৃদ্ধি পায়। তাহলে মেসোসোমের কাজ কি, শ্বসন তলকে বৃদ্ধি করা। পরের কোশ্চেনে গেলাম। পরের কোশ্চেন দেখো, ব্যাকটেরিয়াল কোষ পর্দার কোষ প্রাচীরের উপাদান কি? আচ্ছা, নেটওয়ার্ক ইস্যুস হতে পারে। আমি এখানে আমার ফোনের নেটওয়ার্ক দিয়ে করছি, ওয়াইফাই আমি জানি না। বলো বাকিরা। নাইমের আনসার পেলাম, শাহনাজের আনসার পেলাম, বাকিরা? এটার আনসার ওরা দুজন যেটা দিয়েছে সেটা কারেক্ট। এটার আনসার হবে পেপটাইড ও গ্লাইক্যান। এটার আনসার হবে পেপটাইড ও গ্লাইক্যান। এটাও এক ধরনের বহু শর্করা, পেপটাইড ও গ্লাইক্যান। এটা কিন্তু প্রশ্নে আসে। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি দিয়ে তৈরি? সেল ওয়াল। কোষ প্রাচীর কি দিয়ে তৈরি? সেল মেমব্রেন সকলের ক্ষেত্রেই কিন্তু সিঙ্গার নিকোলসনের ফ্লুইড মোজাইক মডেল প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট দিয়ে তৈরি। তার মধ্যে প্রোটিন এবং লিপিডের পরিমাণ ম্যাক্সিমাম। কিন্তু সেল ওয়াল এক একজনের ক্ষেত্রে এক এক রকম। তাহলে উদ্ভিদের ক্ষেত্রে কি পেলে? সেলুলোজ। ছত্রাকের ক্ষেত্রে কি পেলে? কাইটিন। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কি? পেপটাইড ও গ্লাইক্যান। পরের কোশ্চেনে গেলাম। প্রোক্যারিওটিক কোষে নিউক্লিওয়েডের অপর নাম কি? মনে আছে প্রথম দিকের কোশ্চেনে আমি কি বলেছিলাম? যে প্রথম দিকের কোশ্চেনে আমি বলেছিলাম যে আমি একটা প্রোক্যারিওটিক কোষ আঁকলাম, একটা নেকেড জেনেটিক মেটেরিয়াল আঁকলাম যার চারদিকে কোনো কোষ নিউক্লিয় পর্দা নেই, পর্দা ঘেরা কম্পার্টমেন্ট নেই জেনেটিক মেটেরিয়ালের জন্য। এটাকে আমি নেকেড জেনেটিক মেটেরিয়াল বা নেকেড ডিএনএ বলেছিলাম। তখন বলার সময় বলেছিলাম, পরে বলছি। মনে রাখবে, এটাকে নেকেড নিউক্লিয়াসকে নিউক্লিওয়েড বলা হয়। আর এই জেনেটিক মেটেরিয়ালটার নাম হচ্ছে, শুধু আবারও শাহনাজের আনসার পেলাম, আলিমের আনসার পেলাম। এটার আনসার কিন্তু দুজনেই কারেক্ট দিয়েছে, সরি দুজনেই কারেক্ট দিয়েছে। আনসার হবে এটার জেনোফোর। এটার আনসার হবে জেনোফোর। নেকেড যে জেনেটিক মেটেরিয়ালটা সাইটোপ্লাজমের মধ্যে থাকে তাকে আমরা জেনোফোর বলি। আর নেকেড নিউক্লিয়াস অর্থাৎ প্রোক্যারিওটিক কোষে যে নিউক্লিয়াসের প্রপার নিউক্লিয়াসের অনুপস্থিতি তাকে আমরা বলি নিউক্লিওয়েড। পরের কোশ্চেনে গেলাম। একক পর্দা বা ইউনিট মেমব্রেন, এটা না ইউনিট হবে, হ্যাঁ এটা একটু ঠিক করে নিও। এটা সরি, এটা ইউনিট হবে, ইউনিট মেমব্রেন। রবার্টসন বলে, সরি আনসার হয়ে গেছে। এটা বলেছিলেন এরকম একটাই মেমব্রেন থাকে, যা থাকে একটা মেমব্রেন থাকে। এটার আনসার হবে বি, রবার্টসন। এটার আমি আনসার দিয়ে ফেললাম বলতে গিয়ে, কারণ কথাটার সঙ্গে অ্যাসোসিয়েটেড যে রবার্টসনের ইউনিট মেমব্রেন মডেল। ইউনিট মেমব্রেন মডেল, ইউনিক কিন্তু নয়, ক নয়, হ্যাঁ এটা ট হবে, ইউএনআইটি, ট হবে। পরের কোশ্চেনে গেলাম। তোমাদের বোধহয় 1:30 থেকে পরের ক্লাস না, আমার 1টা অবধি। যাই হোক, এর পরের ক্লাসটা কখন বলো তো, কারণ আমার আর কটা কোয়েশ্চেন বাকি আছে এখনো। নিম্নলিখিত কোন আয়নটি রাইবোসোমের দুটি সাব ইউনিটকে একত্রিত করে রাখে? দেখো, রাইবোসোমের দুটো সাব ইউনিট প্রথমেই এঁকেছি, মনে আছে? এরকম দুটো সাব ইউনিট থাকে, একটা বড় একটা ছোট। এই দুটো সাব ইউনিটকে একটা পার্টিকুলার আয়ন এক জায়গায় ধরে রাখে। আচ্ছা, এখানে একটা জিনিস বলে দিই, 70S অর্থাৎ প্রোক্যারিওটিকের ক্ষেত্রে যে ইয়েটা আমরা দেখতে পাই 70S দুটো সাব ইউনিটের, সেখানে ছোটটা 50, সরি বড়টা 50, ছোটটা 30। আর ইউক্যারিওটিকের 80S এর বড়টা 60, ছোটটা 40। অঙ্কের হিসেবে করো না, উপরেরটা 80 নিচেরটা 100 আসবে, অঙ্কের হিসেবে এটা হয় না। আচ্ছা, অপশন দিয়েছো বি, এটা লিখে নিও খাতায় বা মনে রেখো। মনে রাখলেই হবে, লিখে নিতে হবে তার কোনো মানে নেই। যদি মনে থাকে তাহলে ওয়েল এন্ড গুড।
আমি তাই ম্যাগনেসিয়াম আয়ন, যারা যারা বি দিয়েছে তারা অল কারেক্ট। ম্যাগনেসিয়াম আয়ন দুটো ইউনিটকে একত্রিত রাখে। পলিজোম কি, এটা আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আমি ততক্ষণে বলে দিই আমরা পলিজোম কোথায় দেখতে পাই। পলিজোম আসলে আমরা দেখতে পাই ব্যাকটেরিয়ার মধ্যে। ব্যাকটেরিয়া বা মোর প্রিসাইজলি আমরা বলতে পারি প্রোক্যারিওটস এর মধ্যে, প্রোক্যারিওটস বা প্রোক্যারিওটিক কোষের মধ্যে আমরা পলিজোম দেখতে পাই। পলিজোম আসলে কি? একক রাইবোজোম, একত্রিত লাইসোজোম, একত্রিত রাইবোজোম, একত্রিত পারক্সিজোম। কি হবে? আচ্ছা, তাসলিম বোধহয় একটু আগে বলেছিলে না যে আমরা লাইসোজোমকে সেফটির জন্য ইউজ করা হয়, তাসলিম বলেছিলে। এই যে পারক্সিজোম বলে যেটা পাচ্ছ এখানে অপশনে, সেই পারক্সিজোম কিন্তু কোষের সেফটি ভালভের মতো কাজ করে। প্রেসার কুকারে যেমন সেফটি ভালভ থাকে, সেরকম কোষের সেফটি ভালভের মতো কাজ করে পারক্সিজোম। কোষে যদি কোনো কারণে হাইড্রোজেন সালফাইড H2O2 হাইড্রোজেন পারক্সাইড তৈরি হয়ে যায়, কোষের মধ্যে যদি কোনো কারণে হাইড্রোজেন পারক্সাইড H2O2 তৈরি হয়, তাহলে পারক্সিজোম সেটাকে জল আর অক্সিজেনে ভেঙে দেয়। ক্লিয়ার? তাসলিম সম্ভবত বলেছিলে ওই কথাটা। এটার আনসার যারা যারা একত্রিত রাইবোজোম দিলে সবাই কারেক্ট। পরের কোশ্চেনে গেলাম। প্রতিটি কোষ পূর্ববর্তী কোষ থেকে কোষ বিভাজনের মাধ্যমে সৃষ্টি হয়েছে। এবার একটা জিনিস দেখো, এটা অনেক সময় পরীক্ষায় এভাবে দেয়। ওমনিস সেলুলারি সেলুলা। বায়োলজির যাবতীয় যা কাজ গ্রিক ল্যাটিনে হয়েছে। তার কারণ যখন আমরা স্বাধীনতার জন্য লড়াই করছিলাম তখন ওখানে বায়োলজির চর্চা হচ্ছিল। ঠিক আছে? তো যে কারণের জন্য বায়োলজির ম্যাক্সিমাম টার্মই দেখবে হয় ল্যাটিন নয় গ্রিক। তাই যে সায়েন্টিস্ট তিনি বলেছিলেন যে ওমনিস সেলুলারি সেলুলা, যেটার মানে করলে দাঁড়ায় ইচ সেল জেনারেটেড ফ্রম বা ইচ সেল কামস ফ্রম প্রিভিয়াস সেল বাই সেল ডিভিশন। প্রতিটি কোষ পূর্ববর্তী কোষ থেকে সেল ডিভিশন, কোষ বিভাজনের মাধ্যমে তৈরি হয়। না, ল্যামার্ক নয়, এটার আনসার হবে রুডলফ ভার্চাও। এটার আনসার হবে রুডলফ ভার্চাও, বা পরীক্ষার অপশনে পেতে পারো আর ভার্চাও, VIRCHOW, আর ভার্চাও। উনি বলেছিলেন এই কথাটা। সে ভুল হতেই পারে, পরীক্ষায় ভুল না হলেই হলো, এখানে ভুল হোক না। ডিকটিওজোম কি? লাইসোজোমের অপর নাম গলগি বডি, মাইক্রোবডি নাকি শ্বসন অঙ্গাণু? ডিকটিওজোম কি? এটা আমরা ডিকটিওজোমটা পার্টিকুলারলি কোন যে চারটে অপশন দেওয়া রয়েছে তার মধ্যে আমরা শুধুমাত্র একটাকে প্লান্ট কোষে নাম দিয়েছি, অ্যানিমাল কোষে যা নাম তাই, কিন্তু উদ্ভিদ কোষে আমরা তাকে ডিকটিওজোম নামে ডাকি। শাহনাজের পেলাম, অপুচাঁদের পেলাম, নাইমের পেয়েছি। একদম একদম একদম। বাকিদের আনসার পাচ্ছি না কেন? গলগি বডিকে আমরা উদ্ভিদ কোষে ডিকটিওজোম নামে জানি। রিহানের আনসারও কারেক্ট। অ্যালিউরোপ্লাস্টের কাজ কি? অ্যালিউরোপ্লাস্টের কাজ কি? যেটা আমরা দেখেছিলাম লিউকোপ্লাস্ট। 3 রকমের প্লাস্টিক, 3 রকমের হয় তো, নিজেরাই বলেছিলে প্লাস্টিক 3 রকমের হয়। ক্লোরোপ্লাস্ট বা ক্লোরোপ্লাস্টিড, ক্রোমোপ্লাস্টিড আর লিউকোপ্লাস্ট। এই লিউকোপ্লাস্ট আবার 3 রকমের হয়। কি কি বলো? লিখে দিচ্ছি এখানে একবারে। অ্যামাইলোপ্লাস্ট, যেটা অপশনে দেওয়া আছে এখানে, অ্যালিউরোপ্লাস্ট, আর লাস্ট হচ্ছে ইলাইওপ্লাস্ট। অ্যামাইলোপ্লাস্টে কি জমা হয়? কি জমা হয় বলে ফেলো। আচ্ছা, অপুচাঁদের আনসার একটু ভুল হলো। গ্লুকোজ মনে রাখবে স্টোর হয় না, গ্লুকোজ স্টোর হয় না, স্টোর করা যায় না, স্টোর করতে হয় স্টার্চকে। কারণ গ্লুকোজ ওয়াটার সলিউবল, কোন ওয়াটার সলিউবল মেটেরিয়ালকে স্টোর করে রাখা যায় না, কারণ গাছের সংবহন মাধ্যম কি? জল। তো তাহলে আমি যেখানে স্টোর করলাম সেখানে জল পৌঁছলো, জলে গুলে গেল, যেটা খাদ্যবস্তু সঞ্চয় হয়েছিল, তাহলে তো লাভের লাভ কিছু হবে না।
তাহলে এমন একটা মেটেরিয়াল হিসেবে আমি সঞ্চয় করব যেটা জলে অদ্রাব্য। ওয়াটার ইনসলিউবল ফর্ম হচ্ছে স্টার্চ বা বাংলায় ভুলে গেছি, শ্বেতসার। বাংলায় হচ্ছে শ্বেতসার। স্টার্চ বাংলা বইতেও দেখবে স্টার্চটাকেই বাংলায় লেখা থাকে, তো স্টার্চের বাংলাতে শ্বেতসার হিসেবে জমা থাকে যেটা ওয়াটার ইনসলিউবল। ইলাইওপ্লাস্ট সঞ্চয় করে ফ্যাট, তাহলে কোথায় দেখতে পাবো? এখানে ফ্যাট বা অয়েল সঞ্চিত হয়। অ্যামাইলোপ্লাস্ট কার্বোহাইড্রেট, আর অ্যালিউরোপ্লাস্ট হচ্ছে আমাদের প্রোটিন সঞ্চয় করে। অ্যালিউরোপ্লাস্ট প্রোটিন সঞ্চয় করে। বলে ফেলো ইলাইওপ্লাস্ট কোথায় দেখতে পাবে বেশি? অ্যালিউরোপ্লাস্ট প্রোটিন সঞ্চয় করে। ইলাইওপ্লাস্ট কোথায় বেশি দেখতে পাবে বলো দেখি? নিচের কোনটি হোমোটাইপিক ডিভিশন? হোমোটাইপিক ডিভিশন, এই হোমো শব্দটা আমরা খুব নেগেটিভ সেন্সে ইউজ করি আজকালকার দিনে। তো সেই হোমো শব্দের মানে হচ্ছে সম। হোমো শব্দের মানে হচ্ছে বেসিক্যালি সম। হোমোটাইপিক ডিভিশন, হোমোটাইপিক ডিভিশন মানে যেখানে ডিপ্লয়েড থেকে মাতৃকোষ ডিপ্লয়েড এবং ডিপ্লয়েড থেকে ডিপ্লয়েড ক্রোমোসোম সংখ্যারই দুটো অপত্য কোষ বা ডটার সেল তৈরি হবে। সেটা কোথায়? ভেরি গুড, হোমো মানে সেম। তার মানে কোনটা হবে? মাইটোসিস, মিওসিস 1, মিওসিস 2, এসি বোথ। কি হবে? ইলাইওপ্লাস্টের আনসার কিন্তু আমি কারোর কাছ থেকে পেলাম না। ইলাইওপ্লাস্ট, আগের কোয়েশ্চেনের আনসার, ইলাইওপ্লাস্টে ফ্যাট সঞ্চয় হয় যেটা আমরা সিডস এর মধ্যে দেখতে পাই। কারণ কি? সিডস পেশাই করেই তো তৈরি হয়। সিডস পেশাই করলে তবেই তো আমরা তেল পাই। তাহলে ইলাইওপ্লাস্ট বীজের মধ্যে বেশি দেখা যায়। একদম কারেক্ট আনসার দিয়েছো। লাজারাস আনসার দিলে শুধু। ডি আনসার হবে, এ এন্ড সি বোথ। মাইটোসিস অবশ্যই 2n থেকে 2n, ডিপ্লয়েড ক্রোমোসোম থেকে 46টা ক্রোমোসোম বিভাজিত হয়ে দুটো কোষে, অপত্য দুটো কোষে 46 করেই যাবে। মিওসিস 1, মিওসিসটা একটুখানি বলে দিই, মিওসিসটা একটু দেখে নাও। খুব বেশি প্রয়োজন নেই তোমাদের মিওসিসের, কখনোই মিওসিস আসে না, ডাব্লিউবিসিএস এও আসে না, তবু আমি এঁকে দিচ্ছি। জনন মাতৃকোষ, শুরু করব কোথা থেকে? জনন মাতৃকোষ, গ্যামেট মাদার সেল। জনন মাতৃকোষ, বানানটা লিখতে একটু গন্ডগোল করেছিলাম প্রথমে, সেটা খেয়াল রেখো। প্রথমে যেটা হবে সেটা হচ্ছে এন এন, তার মানে দুটো অপত্য কোষ তৈরি হলো মিওসিস 1 এ। মিওসিস 1, প্রথমে জনন মাতৃকোষ বিভাজিত হয়ে দুটো অপত্য কোষ তৈরি হলো। মিওসিস 1 এর পর মিওসিস 2 হয়, যেখানে প্রতিটা n সংখ্যক ক্রোমোজোমওয়ালা কোষ আবারও দুটো করে n সংখ্যক ক্রোমোজোমওয়ালা কোষ তৈরি করে। তাহলে দেখো ক্রোমোজোম সংখ্যাটা হ্রাস কোথায় হলো? মিওসিস 1 এ হলো। তার মানে এটাকে আমরা বলবো হেটেরোটাইপিক ডিভিশন। হেটেরো মানে হচ্ছে ডিফারেন্ট, আলাদা, এটাকে আমরা বলি হেটেরোটাইপিক। হেটেরো মানে হচ্ছে, হেটেরো শব্দের মানে হচ্ছে আলাদা। তাহলে হোমোটাইপিক, মাইটোসিস হোমোটাইপিক, মিওসিস 2 হোমোটাইপিক, n নাম্বার থেকে n নাম্বার ক্রোমোজোমওয়ালা কোষই তৈরি হচ্ছে। পরের কোশ্চেনে গেলাম। ক্রসিং ওভার প্রক্রিয়াটি কোন উৎসেচক দ্বারা হয়? এটা মিওসিসের, মিওসিস 1 এর প্রোফেজ 1 দশায় হয়। মিওসিস 1 এও আমরা ক্যারিওকাইনেসিস দেখতে পাই, সাইটোকাইনেসিস দেখতে পাই, যেটাকে আমরা ক্যারিওকাইনেসিস 1, সাইটোকাইনেসিস 1 বলি। মিওসিস 2 তেও আমরা আবারও ক্যারিওকাইনেসিস অর্থাৎ নিউক্লিয়ার বিভাজন এবং পরে ফলোড বাই সাইটোকাইনেসিস, সাইটোপ্লাজমীয় বিভাজন দেখতে পাই, সেটাকে আমরা বলি ক্যারিওকাইনেসিস 2, সাইটোকাইনেসিস 2। প্রত্যেকটা ক্যারিওকাইনেসিস আবার 4টে ভাগে বিভক্ত, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। তাহলে মিওসিস 1 এর ক্যারিওকাইনেসিস 1 ভাগের প্রোফেজকে আমরা কি বলবো? প্রোফেজ 1, মেটাফেজকে বলবো মেটাফেজ 1, অ্যানাফেজ 2 এবং টেলোফেজ, সরি, অ্যানাফেজ 1 এবং টেলোফেজ 1। মিওসিস 2 হবেই, হতেই হবে। মিওসিস কমপ্লিট হয়েছে, আমরা বলি মিওসিস 2 এর পর যখন 4টে জনন কোষ তৈরি হয়, জনন মাতৃকোষ দিয়ে শুরু করে ফাইনালি গিয়ে আমরা দেখি 4টে জনন কোষ বা গ্যামেট সেলস তৈরি হয়, তখনই বলতে পারি আমরা মিওসিস কমপ্লিট হলো। মিওসিস 1 হয়ে দুটো কোষ তৈরি হয়ে থাকলে কিন্তু
তাহলে মিওসিস কমপ্লিট হলো না। যতক্ষণ না পর্যন্ত 4টে গ্যামেট সেল বা 4টে জনন কোষ তৈরি হবে ততক্ষণ আমরা বলতে পারবো না যে মিওসিস শেষ হয়েছে। আচ্ছা, এটার আনসার একদম রিকম্বিনেজ হবে। ক্রসিং ওভার রিকম্বিনেজ দিয়ে হয়। রিকম্বিনেজ উৎসেচকটার নাম, যার শেষে ASE থাকে, সেটা ইউজুয়ালি আমরা দেখি উৎসেচকের কাজ করে। সমসংস্থ ক্রোমোজোম, ইংলিশটা লিখলে বোধহয় অনেকের বেশি সুবিধা হবে। এটাকে আমরা বলি হোমোলোগাস ক্রোমোজোম। কি বলি? হোমোলোগাস ক্রোমোজোম। হোমোলোগাস ক্রোমোজোম মানে কি? আমাদের কটা মানুষের যদি আমি কনসিডার করি তাহলে 23 পেয়ার্স বলি তো, 23 জোড়া ক্রোমোজোম। অড বলতে পারি 46টা। এই যে 46টা 23 জোড়া, তার মানে 1 নম্বর ক্রোমোজোমটা 1 জোড়া রয়েছে, 2 নম্বর ক্রোমোজোমটা 1 জোড়া রয়েছে, 3 নম্বর ক্রোমোজোমটাও 1 জোড়া রয়েছে। এই যে পাশাপাশি 1 নম্বরের দুটো জোড়া, 1 নম্বরের জোড়ার দুটো, এদেরকে আমরা একসাথে হোমোলোগাস ক্রোমোজোম বলি। এই হোমোলোগাস ক্রোমোজোম গুলো পাশাপাশি এরকম জোড় বাঁধে। আঁকার সুবিধার জন্য বাহুটা আমি বড় করে আঁকলাম। এরকম জোড় বাঁধে, এই যে দেখছো এইখানটা জোড় বাঁধলো, এটাকে আমরা জোড় বাঁধা বলি। বাংলায় বলি জোড় বাঁধা, ইংলিশটা তোমরা বলবে। না, ক্রসিং ওভার জোড় বাঁধার প্রক্রিয়া, ক্রসিং ওভার বলি না। দাঁড়াও দেখে নাও, এটাকে বলা হয় সাইন্যাপসিস। জোড় বাঁধার প্রক্রিয়াটাকে বলা হয় সাইন্যাপসিস। ক্রসিং ওভারের একটা পর্যায় হচ্ছে সাইন্যাপসিস, বলতে পারো শুরুর ধাপটাই হচ্ছে সাইন্যাপসিস। ক্রসিং ওভার হতে গেলে শুরুতে সাইন্যাপসিস হতে হবে। সাইন্যাপ্টোনিমাল কমপ্লেক্স বলে একটা আঠা তৈরি হতে হবে, যারা হোমোলোগাস ক্রোমোজোম গুলোকে জুড়ে রাখবে। যে আঠার নাম কি বললাম? সাইন্যাপ্টোনিমাল কমপ্লেক্স। লিখে দেবো, সুবিধা হবে কি? মিসলেনিয়াসের জন্য আসলেও আসতে পারে। এটা মিসলেনিয়াস WBCS এর বাইরে কোথাও কোনো পরীক্ষায় আসবে না। সাইন্যাপ্টোনিমাল কমপ্লেক্স তৈরি হয়, যেটা অ্যাডহেসিভের কাজ করে। অ্যাডহেসিভ মানে হচ্ছে আঠা। দুটো হোমোলোগাস ক্রোমোজোমকে জুড়লো, না জুড়লে তো দূরে সরে যাবে, তাই না? থাকবে কি পাশাপাশি বসে বলো তো? ধরো বিয়ে হয়নি একটা কাপল, তারা পার্কে গিয়ে বসেছে, তা হাত ছেড়ে তো দুজন দুদিকে চলে যাবে দুজনের বাড়িতে। তো এই হাত ধরে রাখার জন্য কি দরকার? বিয়ে দেওয়া দরকার। তাহলে এই হাত, বিয়েটা হচ্ছে আমার সাইন্যাপ্টোনিমাল কমপ্লেক্স, সেই আঠাটার নাম সাইন্যাপ্টোনিমাল কমপ্লেক্স। এই যে এরকম করে মনে রাখি, হাত ধরাতে গেলে বিয়ে দিতে হবে, বিয়ের নাম হচ্ছে সাইন্যাপ্টোনিমাল কমপ্লেক্স। কার বিয়ে দেবো? ক্রোমোজোমের বিয়ে দেবো, এরকম করে মনে রাখতে হবে। আর এই ক্রসিং ওভার বলে যে ইভেন্টটা, ইভেন্টের প্রথম ধাপ কি? সাইন্যাপসিস। এটা আমরা দেখতে পাই মিওসিস 1 এর প্রোফেজ 1 এ হচ্ছে, এবং এটা লংগেস্ট ফেজ। এটা লংগেস্ট ফেজ, ঠিক আছে? প্রোফেজ মিওসিসের এটা লংগেস্ট ফেজ। টোটাল মিওসিসের লংগেস্ট ফেজ হচ্ছে প্রোফেজ 1। এইভাবে মনে না রাখলে, দেখো তোমরা অনেকেই আছো এখানে যারা ক্লাস 10 অব্দি বায়োলজি পড়েছো, এবার সেটাকে আমি যেরকম মাস্টার্সে পড়েছি সেটা গুরুগম্ভীর করে পড়ালে কি হবে? মনে রাখতে পারবে? পারবে না। বা কটা কোয়েশ্চেন মুখস্থ করে গিয়েও আনসার করতে পারবে না। শুধু গিলে ফেলে বমি করা যায় না, কিছু যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে MCQ করতেও প্রবলেমে পড়বে। আচ্ছা, সেন্ট্রিওল কোষীয় অঙ্গাণুটির কটি পর্দা? বলে ফেলো। সেন্ট্রিওল কোষীয় অঙ্গাণুটির কটি পর্দা? 0, 1, 2, 3। এটা সবার আনসার চাই। এটা আনসার কিন্তু অলরেডি আমি বলে দিয়েছি একটু আগে। নিউক্লিয়াসের খুব কাছাকাছি থাকে, এরকম সমকোণে থাকে, দুটো টিপের মতো অংশ। মাহফুজা কোথায় ছিলে? ক্লাস শুরু থেকে করছো না? বাকিরা? নাহিন, তারপরে আর যারা আছো, রিহান, অপুচাঁদ, লাজারুস। আমার টাং টুইস্টার হয়ে যাবে শিওর, তোমাদের ক্লাসে এলে আমার টাং টুইস্টার হয়ে যাবে। আবার বলে ডি। না, 3 পর্দা বেষ্টিতও নয়। কি বললাম? মেমব্রেনাস। দুটো সেন্ট্রিওল, সেন্ট্রিওল, আর একজন হচ্ছে রাইবোজোম। পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু, পর্দাবিহীন, এই দুটোই পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু।
ঠিক আছে, দুটোই কিন্তু পর্দাবিহীন। এছাড়া বাকিদের গলগি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, লাইসোজোম এরা সিঙ্গেল মেমব্রেন বাউন্ড, একক একটা পর্দা। ডাবল মেমব্রেন বাউন্ড কে? প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস এরা দ্বিপর্দা বেষ্টিত কোষীয় অঙ্গাণু। ক্লাসটা তোমাদের রেকর্ডেড থাকে, রেকর্ডেড থাকলে আরেকবার দেখে যেগুলো মুখে বলছি সেগুলো পারলে একবার লিখে নিও। ভাইরাসের আবরণকে কি বলি? ক্যাপসিড, প্লাজমা মেমব্রেন, কাভারিং, ক্যাপসোমিয়ার। ভাইরাসের এই রে, এটা তো আমি তোমাদের জিজ্ঞেস করলাম নেক্সট ক্লাস কটা থেকে, আমি তো জানি না। আমার একটা অবধি ক্লাস, তো যেহেতু শুরু হতে একটু দেরি হয়েছে সেই জন্য একটু তো টাইম লাগবে। আর 4টে কোয়েশ্চেন আছে এটার পর। ভেরি নাইস। তাহলে ভাইরাস কিরকম দেখতে হয়? জেনেটিক মেটেরিয়াল থাকে, তার বাইরে একটা আবরণ থাকে, যেটাকে আমরা কি বলবো? ক্যাপসিড। এই জেনেটিক মেটেরিয়ালটা ডিএনএও হতে পারে, আবার আরএনএও হতে পারে। ডিএনএ যুক্ত ভাইরাসও হয়, আরএনএ যুক্ত ভাইরাসও হয়। একটা জিনিস একটু মনে রেখো, আমরা অনেক ক্ষেত্রে ভাইরাসের মাঝে মধ্যে এই ক্যাপসিডের বাইরে আরেকটা আবরণ দেখতে পেতে পারি, নট ম্যান্ডেটরি। এই বেগুনিটা কিন্তু ম্যান্ডেটরি নয়, এটাকে আমরা এনভেলপ বলবো। এটাকে আমরা কি বলবো? এনভেলপ বলবো। মনে থাকবে, করোনা আরএনএ যুক্ত ভাইরাস ছিল। করোনা, এইচআইভি এরা হচ্ছে আরএনএ যুক্ত ভাইরাস, এদেরকে আমরা রেট্রোভাইরাস বলি। যাদের ভাইরাস, যে সমস্ত ভাইরাসের জেনেটিক মেটেরিয়াল রাইবোনিউক্লিক অ্যাসিড বা শুধু আরএনএ প্রকৃতির হয়, তাদেরকে আমরা রেট্রোভাইরাস বলি। পরের কোয়েশ্চেনে গেলাম। এই নেক্সট ক্লাস কটা থেকে গো? ক্যাপসিড। আচ্ছা, ক্যাপসোমিয়ার বলে যেটা রয়েছে, ক্যাপসোমিয়ার বলে যেটা রয়েছে, এই ক্যাপসোমিয়ার হচ্ছে ক্যাপসিডের ইউনিট, ইউনিট অফ ক্যাপসিড। গাঁদা ফুলের মালা দেখেছো? গাঁদা ফুলের মালা দেখেছো? আর 4টে আছে, তাহলে আমার এই চ্যাপ্টারটা হয়ে যাবে। এরকম তো গাঁদা ফুলের মালাগুলো গেঁথে তৈরি করা হয়, এটা এক একটা গাঁদা ফুল, তাহলে এক একটা হচ্ছে আমার ক্যাপসোমিয়ার, আর পুরো মালাটা তৈরি হয়ে গেলে সেটাকে আমরা বলবো ক্যাপসিড। এরপরে দেখো, আচ্ছা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লাস করাচ্ছি, আমার কষ্ট হচ্ছে না, তোমরা খেতে খেতেও তো কানে ফোন দিয়ে শুনতে পারবে, অসুবিধা কি আছে? ব্যাকটেরিয়ার কোষ পর্দার কোষ প্রাচীরের উপাদান। আচ্ছা, এই কোয়েশ্চেনের রিপিট কোয়েশ্চেন, এটা আগে ছিল 33, শেষের দিক থেকে 3 নম্বর কোয়েশ্চেন। নিচের কোনটি সাইটোস্কেলিটন তৈরি করে? সাইটোস্কেলিটনের কাজ কি? কোষের মধ্যে থাকে, কোষকে একটা মেকানিক্যাল সাপোর্ট প্রদান করে, এভাবে থাকে সাইটোস্কেলিটন, কোষকে মেকানিক্যাল সাপোর্ট দেয় এবং সাইটোপ্লাজমীয় চলনে সাহায্য করে। সাইটোপ্লাজমটা কোষের মধ্যে মুভ করে, সে তাতে সাহায্য করে। আর 2 মিনিট লাগবে, আর দুটো কোয়েশ্চেন 2 মিনিট। আচ্ছা মাহফুজ, আর একটা আনসার পেলেই আমি পরের কোয়েশ্চনে চলে যাব, ঠিক আছে? একটা আনসার পেয়েছি, কারেক্ট আনসার পেয়েছি সবগুলো, আনসার হবে এখানে সবগুলো। পরের কোয়েশ্চনে গেলাম। রাইবোসোম ফ্যাক্টরি কাকে বলা হয়? ভালো কোয়েশ্চেন এটা, তাই না? রাইবোসোমকে তো আমরা প্রোটিন ফ্যাক্টরি বলি, তাহলে রাইবোসোম ফ্যাক্টরি আমরা কাকে বলবো? রাইবোসোমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি, তাহলে রাইবোসোম ফ্যাক্টরি কে? এটা আউট অফ সিলেবাস কোয়েশ্চেন হয়ে গেল। নিউক্লিয়াস, নিউক্লিওলাস, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, কোষ পর্দা, কি হবে? কোষ, কোষের মধ্যে কে থাকে? নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে কে থাকছে? নিউক্লিয়াসের মধ্যে কি বলে, ক্রোমাটিন ফাইবার। এবারে ক্রোমাটিন ফাইবার ছাড়াও নিউক্লিয়াসের মধ্যে আরেকজন ভদ্রলোক থাকে, এরকম ডার্ক হয়ে থাকে ছবিতে, তাই তো? যেটাকে আমরা নিউক্লিওলাস নামে চিনি, এটার আনসার হবে নিউক্লিওলাস। রাইবোসোম ফ্যাক্টরি আমরা বলি নিউক্লিওলাস। যদি কোষটা, ধরে নাও কোষ হচ্ছে আমাদের কোষ উষা উত্থু, উষা উত্থুপের মুখ হচ্ছে নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসের মধ্যেও আরো ডার্কলি উষা উত্থুপের মুখে, সিঙ্গার যে উষা উত্থু, তার মুখে কোনটা প্রমিনেন্টলি দেখতে পাও? একটা ইয়াক বড় টিপ পড়েন না উনি, সেই টিপটা হচ্ছে নিউক্লিওলাস, যে নিউক্লিয়াসের মধ্যে থাকে, তাকে আমরা বলি রাইবোসোম ফ্যাক্টরি। লাস্ট কোয়েশ্চেন, বলে ফেলো।
অ্যাক্রোসোম তৈরি করে কোন কোষীয় অঙ্গাণু? এটা অঙ্গনু হয়ে গেছে না, এটা অঙ্গাণু হবে। অঙ্গাণু হবে এটা, আর এটা মূর্ধন্য হবে। কোন কোষীয় অঙ্গাণু সাহায্য আছে? এটাতে অনেক গন্ডগোল হয়েছে। কোন কোষীয় অঙ্গাণু সাহায্য করে? অ্যাক্রোসোম কি? অ্যাক্রোসোম এটা কি? স্পার্মের মাথায় থাকে, স্পার্মের মাথায় টুপির মতো থাকে, এবং এটা একটা এনজাইম পূর্ণ থলি। এবং এনজাইম গুলো কি ধরনের এনজাইম? হাইড্রোলাইটিক এনজাইম। হাইড্রোলাইটিক এনজাইম, এবার বলে ফেলো। ভেরি গুড। হাইড্রোলাইটিক এনজাইম কি বলেছিলাম? লাইসোসোমের মধ্যেও থাকে বলেছিলাম না? লাইসোসোম কোথা থেকে তৈরি হয়? গলগি বডি থেকে তৈরি হয়। তাহলে এটার আনসারও হবে গলগি বডি। বোঝা গেল? এই অবধি রইল। কোনো অসুবিধা? আচ্ছা, তোমাদের একটা কাজ থাকবে, সেল পুরোটা পড়ে নেবে। সেল ডিভিশন পড়ে আমাকে নেক্সট দিন জানাবে কোথাও কোনো অসুবিধা হলো কিনা। ঠিক আছে? থ্যাংক ইউ। নেক্সট ক্লাসে জয়েন করো। থ্যাংক ইউ ক্লাস।